স্টোরির হিরো হচ্ছে জিয়ন জংকুক, যে কিনা বুসানের একটা গ্রামে তার মাকে নিয়ে বসবাস করে। ফ্যামিলিতে মা ছাড়া একটা মামাতো বোন আছে জিমিন, যে ক্লাস 9-এ পড়ে। আর অন্যদিকে স্টোরির হিরোইন হচ্ছে কিম তাইয়ং, বাবা মার একমাত্র মেয়ে। তাও আবার তার বাবা মার বিয়ের 12 বছর পর হয়েছে, অনেক আদরের। তো তার বাবা কিম নামজুন একজন অত্যন্ত রাগী মানুষ, গ্রামের প্রভাবশালী এবং অনেক শিক্ষিত। উচ্চশিক্ষিত থাকার কারণে তার পা সহজে মাটিতে পড়ে না। কিম নামজুনের ছোট ভাই জিহোপ, সেও প্রচুর পরিমাণে শিক্ষিত, শহরে ফ্যামিলি নিয়ে থাকে। কিম নামজুনের ফ্যামিলি গ্রামে থাকে। তার স্ত্রী জিন আর তার মা ছাড়া বাড়িতে কয়েকটা কাজের বুয়া আছে। আজ তের বিয়ে, আরেম তার মেয়ের বিয়ে ঠিক করেছে, তবে এটা কোনো মতেই সুখবর না। তের বিয়েটা ঠিক করেছে আরেম প্রচুর পরিমাণে রেগে গিয়ে। তার পেছনে কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষায় তে কেন জিপিএ 5 পেল না। ছোটবেলা থেকে আরেম প্রচুর পরিমাণে পড়ার প্রেশার দিত তেকে। ক্লাস 5-এ জিপিএ 5 পেয়েছে, ক্লাস 8-এ পেয়েছে, এসএসসিতেও পেয়েছে, বাট এই প্রথমবার তার মেয়ে জিপিএ 5 পায় নাই। আরেম ছোটবেলা থেকে তার ক্লাসমেট ইউনুর সাথে কম্পিটিশনে বড় হয়েছে। প্রত্যেকটা জিনিসে আরেম কম্পিটিশন করতো ইউনোর সাথে, আর ইউনোও করতো। দুজনের মধ্যে এই বিষয় নিয়ে অনেক দ্বন্দ্ব। যতই দিন যাচ্ছে ততই তাদের কম্পিটিশনের মাত্রা বাড়ছে। পড়া নিয়ে কম্পিটিশন হয়েছে, চালচলন, থাকা, টাকা পয়সা, জমি, প্রভাব প্রতিপত্তি নিয়ে তো হয়েছেই। শেষমেশ আরেমের বিয়ে নিয়েও হয়েছে। কার বউ বেশি সুন্দর, ইউনোর বউ না আরেমের বউ? তবে আরেম জয় হয়েছে, আরেমের বউ মাশাআল্লাহ। তারপর যখন বাচ্চা কাচ্চার কথা আসলো তখন আর জয় হতে পারে নাই। আরেমের মাত্র একটা মেয়ে আর ইউনুর 3টা বাচ্চা। বাচ্চার দিক দিয়ে ডাউন হয়ে গেছে আরেম, তারপরও এটাকে স্বাভাবিক মেনে নিয়েই বাচ্চাকে পড়াশোনা আর ভালো প্রতিষ্ঠিত করার পেছনে লেগে পড়েছে সে। ইউনুর বাচ্চাও কম না, সেও ভালো পড়াশোনা করে। দুজনের বাচ্চাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে এখন। ইউনুর মেয়ে আর তে সেম ক্লাসে, সেম স্কুলে, সেম কলেজেই পড়েছে এবং এইচএসসি আর এসএসসি দুটো পরীক্ষা এক কেন্দ্র থেকেই দিয়েছে। প্রত্যেকবারের মতো আরেম এবারও তেকে প্রচুর পরিমাণে প্রেশার দিয়েছে। আর কথায় কথায় একই কথা বলেছে, আমার মেয়ে জিপিএ 5 পাবে, আমার মেয়েকে কেউ হারাতে পারবে না। সে ছোটবেলা থেকে জিপিএ 5 পেয়েছে, এখনও পাবে। তবে এবার তে কেন পেল না, তার পিছনে কারণ আছে। কারণ তে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পছন্দ করে না। আরেম জোর করে তেকে সায়েন্স নিতে বলেছে। আরেমের একই কথা, সায়েন্স না নিলে নাকি পড়াশোনার কোনো দামই নাই। তাই তে বাবার কথা মতো বাধ্য হয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। কিন্তু উচ্চতর গণিত পড়তে তের একদমই ভালো লাগতো না, জোর করেই পড়তো। শেষমেশ এতটাই ডিপ্রেশনে চলে যায় যে উচ্চতর গণিত পরীক্ষার দিনই পরীক্ষার হলে সেন্সলেস হয়ে যায়। সে কারণে কিছু পয়েন্টের জন্য তে জিপিএ 5 পায় নাই। আর সে কারণেই আরেম প্রচুর পরিমাণে রেগে যায়। কারণ ইউনোর মেয়ে জিপিএ 5 পেয়েছে কিন্তু তার মেয়ে পায় নাই। ইউনো তো তার মুখের দিকে তাকিয়ে হেসেছে, এটা তার ইগোতে লেগেছে। সে আগে থেকেই বলে রেখেছিল তেকে, যদি তুমি পরীক্ষায় জিপিএ 5 না পাও তাহলে তোমাকে আমি 7 দিনের মধ্যেই বিয়ে দিয়ে দেবো। আর যেমনটা বলেছে তেমনটাই করেছে। তের কিছুই করার নাই, তার বাবা যদি তাকে বিয়ে দিয়ে দেয় তারপরেও তার কিছুই করার নাই। কারণ এখন পর্যন্ত এতটা বড় হয়েছে, বাবার কথা ছাড়া সে নিজে পছন্দ করে একটা জামা পর্যন্ত পরে নাই। এমনকি অনেক সময় ওয়াশরুমে যাওয়ার জন্য বাবার কাছ থেকে পারমিশন নিয়েছে। এতটাই ভয় পায়, তার নিজের মধ্যে ব্যক্তিত্ব বলতে কিছুই নাই। বাড়িতে অনেক মেহমানদের বিয়ে, আত্মীয় স্বজনরা এসে থেকে সাজিয়ে দিচ্ছে। হঠাৎ করে পাশ থেকে এক ভাবি থেকে বলে উঠল, আহারে ননদিনী, আমি কখনোই ভাবতে পারি নাই তোর মতো একটা মেয়ে শেষমেশ কিনা একটা কৃষকের ঘরের বউ হবে। কথাটি শুনে তের চোখ দুটো বড় বড় হয়ে গেল। মনে মনে ভাবছে, শেষমেশ বাবা আমাকে একটা কৃষকের সাথে বিয়ে দিয়ে দিল, শুধুমাত্র জিপিএ 5 পায় নাই এর জন্য। কিছু সময় হয়েছে তের বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তের বরকে তার পাশে এনে বসানো হয়েছে। তবে তে একটা বারের জন্য মাথা উঁচু করে দেখছে না তার বরের দিকে। এমনকি আশেপাশে এত হইচই হচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নাই। মনে অনেক কষ্ট আর মাথার মধ্যে তার ভাবির বলা কথাটাই ঘুরছে। শেষমেশ বাবা তাকে একটা কৃষকের সাথে বিয়ে দিল। তের দাদি পাশে বসে একটু পরপর তেকে ধাক্কা দিচ্ছে, কিন্তু তের সেদিকে কোনো মনোযোগই নাই। তের ভাবিরা বোনেরা অনেক দুষ্টুমি করছে, তে কোনো কথাই বলছে না। নিয়ম অনুযায়ী দুধ মিষ্টি সব কিছু আনা হয়েছে। বরের খাওয়া দুধের গ্লাসটা তের দিকে ধরেছে বর, তারপরে তে খেয়েছে, কিন্তু একটা বারের জন্য মাথা উঁচু করে নাই। বরের খাওয়া মিষ্টি টুকরাটাও তে খেয়েছে, কিন্তু কিছুই বলে নাই, মাথা উঁচু করে থাকার পর্যন্ত নাই। তারপরে সময় এসেছে আয়নাতে দুজনের মুখ দেখার। আয়নাটা সামনে ধরতে কয়েক সেকেন্ডও সময় লাগে নাই। পাশের লোকটা আয়নাতে তার নিজের স্ত্রীকে দেখছে, কিন্তু অন্যদিকে তে মাথা তুলে তাকাচ্ছেই না। তার দেখার কোনো ইচ্ছাই নাই। তার কত স্বপ্ন ছিল তার হাজবেন্ডকে নিয়ে, কিন্তু এখন একটা কৃষকের বউ, এই কৃষকের মুখ দেখার কোনো ইচ্ছাই তার নাই। চোখ ভরা ব্যথা আর চোখ ভরা জল নিয়ে একটা কথাই বারবার ভাবছে তে, বাবা শেষমেশ আমাকে কৃষকের সাথে বিয়ে দিয়ে দিল।
দাদির কথায় তের ধ্যান ভাঙলো। পাশ থেকে বসে দাদি বলছে, এই মুখ পড়ি, আয়নার দিকে তাকাচ্ছিস না কেন? জানিস না এটা নিয়ম? তোকে আয়নার দিকে তাকিয়ে প্রথমবার তোর জামার মুখ দেখতে হবে। দেখ বলছি। দাদির মুখের কথা শুনে তের দুঃখটা যেন আরো বেড়ে গেল। তারপরে কোনো রকম বাধ্য হয়ে চোখ ভরা জল নিয়ে আস্তে আস্তে করে আয়নার দিকে তাকালো। আর প্রথমবার সে তার কৃষক স্বামীকে দেখলো। আয়নায় চোখ পড়তেই তে দেখতে পেল আয়নার ও পাশ থেকে আরো দুটো চোখ তার মুখের দিকে তাকিয়ে আছে। তে কিছুক্ষণ ওভাবে আয়নার দিকে তাকিয়ে তার কৃষক স্বামীকে দেখলো। টিনের বাড়ি, কাঠের দোতলা, কাঠের সিঁড়ি, ওপর তলায় কাঠের একটা বারান্দাও আছে। আজ থেকে এটাই তের স্থানীয় ঠিকানা। কাঠের দোতলার উপরে খাটের কর্নারে বসে চুপ করে কান্না করছে তে। হঠাৎ করেই দরজা খোলার শব্দ পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। থরথর করে কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কি হলো এটা তার? 7 দিনের মধ্যে তার জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেল। কত স্বপ্ন ছিল, ইন্টার পাস করার পর বড় একটা ভার্সিটিতে পড়াশোনা করবে, জীবনে কিছু একটা করবে, আর এখন এই গ্রামের বউ সে। আর তার ঠিকানা হচ্ছে এই কাঠের দোতলা। সেটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে সে এখন একজন কৃষকের বউ। খাটের ও পাশে দাঁড়িয়েছিল। জঙ্কক রুমে ঢুকে খাটের এ পাশে দাঁড়ালো। হ্যাঁ, জঙ্ককের সাথেই তের বিয়েটা হয়েছে। জঙ্ককের মা আয়ু একদিন অটোরিকশা করে বাসায় ফিরছিল, আর ওই অটোরিকশাতে তেও ছিল। তের সাথে একটা দুইটা কথা হয়েছিল তার সেদিন। তার তেকে খুব ভালো লাগে। একে দেখে তার মনে ধরে যায় তার ছেলের জন্য। জঙ্ককেরও বিয়ের বয়স হয়ে গিয়েছিল, তার জন্য সে পাত্রী দেখছিল। আর ওই মুহূর্তে আয়ু একটা পাত্রী দেখে ঘটকের সাথেই ফিরছিল। ঘটককে ইশারা করে তেকে দেখায়। তারপর ঘটক তের সমস্ত খবর নিয়ে আয়ুকে জানানোর পর আয়ুর মনটা ভেঙে যায়, কারণ তেরা অনেক প্রভাবশালী, অনেক সম্পত্তির মালিক। তাদের অবস্থা জঙ্ককের থেকেও 5 গুণ বেশি ভালো। গ্রামে থাকে, তবে পুরো গ্রামটাই তেদের। পাশের গ্রামের মেয়ে এসে আয়ু তখন তের সাথে জঙ্ককের বিয়ের আশা ছেড়ে দেয়। 5 দিন আগে জঙ্ককের বাসায় ঘটক এসে হাজির। আয়ুকে এসে সরাসরি ঘটক বলেছে আরব নাকি তার মেয়ের জন্য পাত্র খুঁজছে। আয়ু তখন ঘটককে বলে এই বিয়ের আশা নাকি সে ছেড়ে দিয়েছে, তারপরও ঘটক যদি চায় একবার প্রস্তাব দিতে পারে। ঘটক গিয়ে আরএমকে প্রস্তাব দেওয়া মাত্রই আরএম 5-7 না ভেবে বিয়ে ফিক্সড করে ফেলে। আর এভাবে জঙ্ককের সাথে তার বিয়েটা হয়ে যায়। কি ব্যাপার, আপনি আমাকে দেখে বিছানা থেকে উঠে এত দূরে দাঁড়িয়ে গেলেন যে? তে জঙ্ককের কথার কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে কান্না করছে। কিছু হয়েছে? আপনি এভাবে চুপ করে কেন আছেন? তে তাও কোনো উত্তর দিচ্ছে না। জঙ্কক লক্ষ্য করলো তে কান্না করছে। তখন জঙ্কক একটু ঘাবড়ে গিয়ে তেকে জিজ্ঞাসা করলো, আপনি কান্না কেন করছেন? আপনার শরীর ভালো লাগছে না? শরীর খারাপ লাগছে নাকি বাবা মার কথা মনে পড়ছে? কোনটা? না না, আমি ঠিক আছি। তাহলে কান্না কেন করছেন? আমার কাছে আসুন। জঙ্কক তের দিকে হাত বাড়িয়ে দিয়ে কথাটা বলল। তে আগাচ্ছিল না দেখে জঙ্কক যখনই এক পা আগায়, তখন জঙ্কককে আগাতে দেখে তে 2 পা পিছিয়ে যায়। সঙ্গে সঙ্গে জঙ্কক দাঁড়িয়ে পড়ে। কিছুটা চিন্তিত হয়ে জঙ্কক তের মুখের দিকে তাকায়। তারপরে গভীর গলায় তেকে জিজ্ঞাসা করে, আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? সঙ্গে সঙ্গে তে মাথা নাড়িয়ে না করে জোরে জোরে কান্না করতে শুরু করে। হোয়াট? রাজি ছিলেন না? তাহলে কেন বিয়েটা করেছেন? কথাটি জঙ্কক ধমক দিয়ে একটু জোরে বলতেই তে ভয়ে বলে, বাবার ভয়ে করেছি। বিয়েতে রাজি ছিলেন না কথাটা বাবাকে জানানো উচিত ছিল। বিয়েটা কেন করতে গেলেন? বাবাকে না করতে পারি নাই। কি? বাবাকে না করতে পারেন নাই? তো এখন কেন কান্না করছেন? এই কান্নাটা তখন করা উচিত ছিল আপনার। সে একেবারে চুপ করে আছে। জঙ্ককের কোনো কথার কোনো উত্তর দিচ্ছে না। তো এখন আপনি আমার কাছে কি আশা করেন? বাংলা সিরিয়ালের মতো আমি আপনাকে বলবো আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকবো, আমি আপনাকে কিছু বলবো না, আপনার কাছে যাবো না, আপনার কাছে স্বামীর অধিকার চাইবো না, এই সমস্ত কিছু আশা করছেন আমার কাছে? সরি টু সে, আমি এতটা উদার মনের ছেলে না। জঙ্কক কিছুক্ষণ তের মুখের দিকে তাকিয়ে থেকে তের দিকে এগিয়ে যেতে যেতে তেকে বলে, বাবার কথা মতো যখন বিয়েটা করে নিয়েছেন তো এখন সংসারটা করতে পারবেন, আসুন আমার কাছে। কথাটি বলেই জঙ্কক তার 2 হাত 2 দিকে ছড়িয়ে থেকে তার বুকে ডাকে। তে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে জঙ্ককের বুকের উপরে পড়ে যায়। জঙ্কক যখন তেকে তার 2 বাহু মেলে দিয়ে নিজের কাছে ডাকে, সঙ্গে সঙ্গে তে সেন্সলেস হয়ে জঙ্ককের শরীরের উপরে পড়ে যেতে লাগে। জঙ্কক সঙ্গে সঙ্গে তেকে ক্যাচ করে নেয়। তে যেন না পড়ে যায় তাই জঙ্কক তেকে জড়িয়ে ধরে, এবং জড়িয়ে ধরেই জঙ্কক দেখতে পারে তে সারা শরীর ঘেমে ঠান্ডা হয়ে আছে। জঙ্কক তের মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করে তে চোখ বন্ধ করে আছে। জঙ্কক বুঝতে পারে তে সেন্সলেস হয়ে গেছে। কি হলো কি আপনার তে? প্লিজ দয়া করে চোখটা খুলুন। জঙ্কক তেকে বিছানায় শুয়ে দিয়ে তের হাত নিচের 2 হাতের মধ্যে নিয়ে ঘষতে থাকে আর তেকে ডাকতে থাকে, কিন্তু কিছুতেই তে উঠছিল না। জঙ্কক তের হাতের পালস চেক করে, পালস খুব আস্তে আস্তে চলছিল। জঙ্কক আরও ঘাবড়ে যায় এই অবস্থা দেখে। জঙ্কক বুঝতে পারে লো প্রেশারের কারণে এই রকমটা হয়েছে, তার উপরে আবার ভীষণভাবে ভয় পেয়েছে মেয়েটা।
কি করবে এত রাতে, কাকে ডাকবে, কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। আজকে ওদের বাসর ঘর ছিল, বাড়িতে আত্মীয় স্বজনের অভাব নাই। এখন ও রুম থেকে বের হয়ে তার কাছে কি বলবে ও? ওর ভয়ে ওর বউ অজ্ঞান হয়ে গেছে। প্রথম রাতেই বউ ওকে দেখে এতটাই ভয় পেয়েছে যে তার প্রেশার লো হয়ে গেছে। এটা বলার মতো কোনো কথা হলো? মাথার উপরে ফ্যান ঘুরছে, তারপরও তে পুরো শরীর ঘেমে একাকার। বিয়ের বেনারসিটাও ঘেমে চিপচিপা হয়ে শরীরের সাথে লেগে যাচ্ছে। এই মুহূর্তে শাড়িটা চেঞ্জ করা প্রয়োজন। শাড়িটা খুলে দিয়ে শরীরটা মুছে দিলে হয়তো ওর শরীরটা একটু ভালো লাগবে। জঙ্গক কি করবে কিছু বুঝতে পারছে না। এখন কি সে নিজের হাতেই শাড়ি চেঞ্জ করবে, নাকি নিচে গিয়ে মাকে ডেকে আনবে? সকালবেলা রোদের আলো মুখে পড়তেই তের খুব বিরক্ত লাগছে। তার ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছে এই রোদের আলো। সে এপাশ ওপাশ করে ঘুরছে, সাথে থাকা কোলবালিশটা জড়িয়ে ধরে আরো আরাম করে ঘুমাচ্ছে সে। ওই যে আমাদের একটা বাজে অভ্যাস আছে না, যে আমরা সকালে ঘুম ভেঙে যাওয়ার পরও কিছুক্ষণ জোর করে চোখ বন্ধ করে শুয়ে থাকি। তেরও এই বাজে অভ্যাসটা ছিল। সে কোলবালিশ জড়িয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান করছিল। হঠাৎ করেই তার মনে পড়ে যায় কাল তার বিয়ে হয়েছে। কথাটা মনে হতেই সে তাড়াতাড়ি করে বিছানায় উঠে বসে, আশেপাশে তাকিয়ে দেখতে থাকে তার সাথে কেউ আছে নাকি। না, সে একাই রুমে শুয়ে আছে, তার আশেপাশে কোথাও কেউ নাই। তে এদিক ওদিক তাকিয়ে রুমের মধ্যে একটা ঘড়ি খুঁজতে লাগে, কিন্তু রুমে কোথাও কোনো ঘড়ি ছিল না, তাই সে সময়ও দেখতে পাচ্ছিল না। হঠাৎ করে কাঠের দরজা শব্দ হতেই তে একটু নড়ে চড়ে বসে। শরীরের কাপড় ঠিক করতে গিয়ে দেখে তার শরীরের কাপড়টা চেঞ্জ। কালকে তো সে বেনারসি পরে এখানে এসেছিল, তারপর তো সে সেন্সলেস হয়ে গেছে। আর তারপরে কি ঘটেছে সেটা তার মনে নাই। দরজা খুলে জঙ্গককে ভেতরে আসতে দেখে সে গুটিসুটি মেরে বিছানায় বসে পড়ল। জঙ্গক এগিয়ে আসলো খুব স্বাভাবিকভাবে, এর দিকে এক নজর তাকিয়ে, যাক শেষ পর্যন্ত আপনার ঘুম ভাঙলো। আপনি হয়তো ভুলে গেছেন আপনার বিয়ে হয়ে গেছে আর এখন আপনি আপনার শ্বশুর বাড়িতে আছেন। আসলে আমি বুঝতে পারি নাই। এই কথাটা বলতে এত তোতলানোর কি আছে? তে জঙ্গকের কথার আর কোনো উত্তর দিল না। নিজের শরীরের দিকে তাকিয়ে ভাবতে শুরু করলো তার শাড়িটা কে চেঞ্জ করেছে। সঙ্গে সঙ্গে জঙ্গক তের মুখের দিকে তাকিয়ে বলল, এত চিন্তা করার কি আছে? আমি আপনার হাজব্যান্ড হই, আমি আপনার শাড়ি বদলাতেই পারি, এটা নিয়ে এত ভাবার কিছুই নেই। কি? উনি আমার শাড়ি চেঞ্জ করেছে? কি করে উনি আমার শাড়ি চেঞ্জ করতে পারে? 100 বার পারি, আমার অধিকার আছে। কি আজব লোক রে বাবা! এই আজব লোকটার সাথে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিল। মনে মনে কি কথা বলছি সব শুনতে পাচ্ছে। হ্যাঁ, মনে মনে আপনি যা বলছেন আমি সব শুনতে পাচ্ছি। আর হ্যাঁ, আপনার সাথে একটা কথা আমার ক্লিয়ার করার ছিল। বিয়ের আগে তো আপনি আপনার বাবাকে না করতে পারেন নাই বিয়ে দেওয়ার জন্য, কিন্তু বিয়ের প্রথম দিন রাতেই আপনি আমাকে সরাসরি বলে দিয়েছেন আপনাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আপনি রাজি না। এর মানে আপনি আমাকে পছন্দ করেন নাই। এর মানে অবশ্যই আপনি আমার সাথে সংসারও করতে চান না। তো আজকে তো বউ ভাত, বিকালে আপনাকে তো আপনার বাবার বাড়ি থেকে নিতে আসবে। আমি ভাবছি আমি আপনার সাথে যাব না, আপনি একাই যাবেন আর গিয়ে সরাসরি আপনার বাবাকে বলে দেবেন যে আপনি আমার সাথে সংসার করতে চাচ্ছেন না, যেন আমাদের ডিভোর্সটা করিয়ে দেয়। আমি চাইলেই আপনাকে জোর করে আমার কাছে রেখে দিতে পারি, চাইলেই জোর করে আপনার সাথে আমি সংসার করতে পারি, কিন্তু আমি ওই টাইপের ছেলে না। আর তাছাড়া কাল রাতে আপনি যে ডেমো আমাকে দেখিয়েছেন, তারপরে বাবা আমি আপনার সাথে থেকে মার্ডার কেসের আসামি হতে চাই না। কি বলছেন এসব? কি করেছি আমি? বিয়ের প্রথম রাতে আমার স্ত্রী আমাকে দেখে সেন্সলেস হয়ে গেছে, আর তার থেকে বড় কথা তার এতটাই লো প্রেশার হয়ে গিয়েছিল যে গোসল করার মতো সারা শরীর ঘেমে ঘাম বের হয়েছে। তো আপনি চিন্তা করেন প্রথম দিনই আপনার এই অবস্থা হলে আমি আপনার সাথে সারা জীবন কি করে থাকবো? আর তাছাড়া জোর করে বিয়ে দেওয়া গেলেও জোর করে ভালোবাসা আদায় করা যায় না। এই 26 বছর বয়সে যখন থেকে আমি ভালোবাসা বুঝতে শিখেছি, তখন থেকে আমার ভালোবাসাটুকু তিলে তিলে আমার স্ত্রীর জন্য সঞ্চিত করে রেখেছি। আমার সমস্ত ভালোবাসার উপরে শুধুমাত্র আমার স্ত্রীর অধিকার আছে, আর কারো না। আর যেহেতু আপনি এই বিয়েতে রাজি ছিলেন না, সেহেতু আমার আপনাকে জোর করে বেঁধে রাখার কোনো ইচ্ছাই নাই। তাই দয়া করে আপনি আপনার বাবাকে বলে দেবেন যে আপনি আমার সাথে সংসার করতে চান না। ওকে কথার মধ্যেই আয়ু রুমে প্রবেশ করে। আয়ুকে দেখে জঙ্গক চুপ হয়ে যায়, আস্তে করে রুম থেকে বের হয়ে যায়। আয়ুতের কাছে এসে তের মাথায় হাত দিয়ে বলে, মা তোমার ঘুম ভালো হয়েছে? জি। আচ্ছা ঠিক আছে, এই শাড়িটা নাও, তাড়াতাড়ি করে গোসল করে শাড়িটা পরে ফেলো। বাসায় অনেক মেহমান আছে, তাছাড়া গ্রামের মহিলারাও তোমাকে দেখতে আসবে। বাড়ির উঠোনে তে মাথায় ঘুমটা দিয়ে একটা চেয়ারে বসে আছে। তার চারপাশে গ্রামের নানান মহিলারা তাকে নানান রকম প্রশ্ন করছে। কেউ তের প্রশংসা করছে, কেউ তের খুঁত ধরতে ব্যস্ত, আবার কেউ তের সাথে মস্করা করছে, হাসি ঠাট্টা করছে। অনেক মুরব্বীরা তো নানা রকম কুসংস্কারের খাতা খুলে বসে পড়েছে। এটা করতে হবে, ওটা করতে হবে, নতুন বইয়ের এই নিয়ম সেই নিয়ম। আয়ুর এগুলা একদম পছন্দ না। সে মনে মনে ভাবছে আজকাল আবার এগুলা কেউ মানে নাকি? তাছাড়া আমার ছেলের বউ শিক্ষিত পরিবারের মেয়ে, সে এই সমস্ত কিছু মানবে নাকি? কিন্তু আয়ু মুখ খুলে কাউকে কিছু বলতে পারছে না। এটা বিয়ে বাড়ি, কাউকে কিছু বলাটা তার উচিত হবে না। এর মধ্যেই জঙ্গকের এক দাদি বড় একটা পাতিলে ছোট্ট একটা মাছ নিয়ে হাজির। এই মাছ নাকি বিয়ের পরের দিন নতুন বউকে এক থাবাতে ধরতে হয়, একবারের বেশি থাবাতে ধরা যাবে না।
একবারে পানির ভিতরে হাত দিয়ে মাছটা তুললে নাকি সারা জীবন সে সুখে শান্তিতে স্বামীর সাথে সংসার করতে পারবে, তাদের বিবাহিত জীবনে কোনো প্রকার বাধা বিঘ্ন আসবে না। আয়ু তো ভীষণ রেগে গেছে এই কথা শুনে, কিন্তু সে কিছুতেই প্রকাশ করতে পারছে না। এটা কোনো কথা? একটা মাছ সে কিভাবে একটা দাম্পত্য জীবনের সুখ আনতে পারে? আয়ু কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তে তো পুরাপুরি অবাক, তার সামনে বড় পাতিলে একটা ছোট মাছ, সে চুপ করে বসে আছে, প্রচুর পরিমাণে ঘামছে তে। হঠাৎ করে জঙ্কক বাজারে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হতেই তার পাশের বাড়ির ভাবিরা তাকে ধরে নিয়ে এসেছে। জঙ্কককে দেখাবে তার বউ কিভাবে এক থাবাতে মাছ ধরে। জঙ্কক তো এই সমস্ত কুসংস্কার বিশ্বাসই করে না, তার এই সমস্ত জিনিস দেখার মতো কোনো আগ্রহ নাই। কিন্তু সবার জোরাজোরিতে সে সামনে এসে দাঁড়াতেই তে তার মুখের দিকে এক পলক তাকালো। জঙ্কক তের মুখের দিকে তাকিয়ে আছে, তে মাথা নিচু করে পাতিলের দিকে তাকিয়ে আছে। তে প্রচুর পরিমাণে ঘামছে, তে শরীর কাঁপছে। জঙ্কক আশ্চর্য হয়ে তের দিকে তাকিয়ে দেখছে। ছোট্ট একটা মাছ ধরতে গিয়ে এত ঘাবড়ানোর কি আছে? তাছাড়া এত ঘামারি বা কি আছে? এত ভয় পায় কেন উনি? গ্রামে বড় হয়েছে, অবশ্যই পুকুরেও গোসল করেছে, এটা তো ওনার জন্য একটা স্বাভাবিক ব্যাপার। আর পাশের সকল মহিলাগুলো তের মুখের দিকে তাকিয়ে আছে, আর তে মাছের দিকে তাকিয়ে কাঁপছে। সে প্রচুর পরিমাণে ঘাবড়ে যাচ্ছে। সে কি পারবে এক থাবাতে পানির মধ্য থেকে মাছটাকে ধরতে? তের আশেপাশের মহিলাগুলো নানান রকম কথা বলছিল, হাসাহাসি করছিল, কানাকানি করছিল। এগুলো দেখে তে আরও ভয় পাচ্ছিল। কিছু না ভেবেই চোখ বন্ধ করেই পানিতে হাত দিয়ে একেবারেই মাছটা ধরে ফেলে। মাছটা ধরার সাথে সাথে সবাই উচ্চ হাসিতে হেসে ওঠে। সঙ্গে সঙ্গে জঙ্কক ওই স্থান ত্যাগ করে নিজের কাজে চলে গেল। পুকুর পাড়ের ঘাটে নিম পাতার একটা ডাল হাতে নিয়ে জঙ্কক বসে আছে। ডাল থেকে একটা করে পাতা ছিঁড়ছে আর পানিতে ফেলছে, আর আপন মনে পানির দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে। হঠাৎ করে পেছন দিক দিয়ে এসে আয়ু জঙ্কককে বলে, জঙ্কক বাবা, কি হয়েছে তোর? সত্যি করে বলতো। 2 দিন তো হয়ে গেছে বোমা তার বাবার বাড়িতে গেল। বউ ভাতের দিন বাবার বাড়ির মানুষের সাথে বউকে একা পাঠিয়ে দিলি। তোকে যেতে বললাম, তুই না করে দিলি। তোর নাকি দরকারি কোনো জরুরি কাজ আছে, কিন্তু কই, আমি তো তোকে তেমন কোনো জরুরি কাজ করতে দেখছি না। তুই তো বাড়িতেই আছিস, তাহলে কেন গেলি না? সত্যি করে বলতো, কোনো সমস্যা হয়েছে তোদের? এই বিয়েতে কি তুই খুশি হোস নাই বাবা? আমি কি কোনো ভুল করলাম? না মা, তেমন কিছুই হয় নাই। তাহলে কেন যাচ্ছিস না বৌমাকে আনতে? আমি তোর বিয়ে করিয়েছি এভাবে গাল ফুলিয়ে বসে থাকার জন্য না। যা, তাড়াতাড়ি গিয়ে বৌমাকে নিয়ে আয়। কথাটি বলেই আয়ু ওইখান থেকে চলে যায়। জঙ্কক পুকুরের দিকেই তাকিয়েছিল। হঠাৎ করে একটা বক আসে, এসে পুকুরের কচুরিপানার উপরে বসে ঠোঁট দিয়ে একটা মাছ তুলে মাছটাকে খেতে শুরু করে। জঙ্কক বকের ঠোঁটের দিকে তাকিয়ে যখনই মাছটা দেখতে পেল, তখনই তার তের মাছ ধরার কথা মনে পড়ে গেল। অন্যদিকে তের বাড়িতে তের দাদি ভীষণ চেঁচামেচি করছে। সে চিৎকার করে আরেমকে ডাকছে, প্রেম, কোথায় তুই? তাড়াতাড়ি ঘর থেকে বের হ। আমি আর চুপ থাকতে পারছি না। 2 দিন হয়ে গেছে তোর মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছে, কিন্তু এখন পর্যন্ত জামাই একটা বারের জন্য আসে নাই। ওই মুখপুরীকে ডাক, ওই মুখপুরীকে জিজ্ঞাসা কর ও কি করেছে, কেন জামাই এখন পর্যন্ত একটা বারের জন্য ওর কাছে আসে নাই, ওকে নিতেও আসে নাই। নিশ্চিত ও এমন কিছু করেছে যার কারণে ওর আচরণে অসন্তুষ্ট হয়ে জামাই এখন পর্যন্ত আসে নাই। আয়ুর কথা শুনে জিন দৌড়ে রান্নাঘর থেকে আসলো। মা, কি হয়েছে? চিল্লাচ্ছেন কেন? আস্তে কথা বলুন, আপনার শরীর খারাপ হয়ে যাবে। তুমি চুপ করো বৌমা, তোমার লাই পেয়ে পেয়ে তোমার মেয়েটা মাথায় উঠে পড়েছে। ওর জামাই এখনো কেন আসলো না? ওকে নিতে, ওকে জিজ্ঞাসা করো। আরেম ঘর থেকে বের হয়ে আসলো তার মার চিৎকার শুনে। সত্যিই তো 2 দিন হয়ে গেছে, জামাই এখন পর্যন্ত কেন একটা বারের জন্য আসলো না? আশা তো দূরের কথা, একটা ফোনও দিচ্ছে না। রেজাল্টের পর থেকে এখন পর্যন্ত আরেম তের সাথে একটা কথা বলে নাই। সে ভীষণ রেগে আছে, ভীষণ অভিমান করেছে তার মেয়ের উপর। কিন্তু আজ তার মার কথা শুনে মনে হচ্ছে আজকে তের সাথে তার একটু কথা বলা দরকার। সে তেকে ডেকে পাঠাতেই তে খুশি হয়ে তার বাবার সামনে এসে দাঁড়ালো। অনেকদিন ধরে বাবা তার সাথে কথা বলে না। তার বাবাকে সে ভীষণ ভালোবাসে, আবার অনেক ভয়ও পায়। সত্যি করে বলো তো তে, কি হয়েছে? জামাই এখন পর্যন্ত কেন তোমাকে নিতে আসলো না, আর একটা ফোনও দিচ্ছে না? ব্যাপারটা কি? তো দিন পর আরেম তার সাথে কথা বলেছে, তার উপরে আবার এই কথা। তে তো ভয়ে পুরো ঘেমে একাকার, প্রচুর পরিমাণে কাঁপতে শুরু করেছে। কি বলবে কিছু বুঝতে পারছে না। সে কিভাবে বলবে জঙ্কক সরাসরি বলে দিয়েছে তাকে আর নিতে আসবে না। কি হচ্ছে তে? তুমি কি আমার কথা কানে শুনতে পাচ্ছ না? আমি তোমাকে কিছু প্রশ্ন করেছি, সত্যি করে বলো জামাই কেন আসছে না? সে কোনো উত্তর দিচ্ছে না, মাথা নিচু করে চুপ করে আছে। সে কিভাবে বলবে এই কথা? এই মুখপুরী, এই সত্যি করে বল, কি হয়েছে তোর সাথে তোর জামাই? কেন তোর জামাই আসছে না? চুপ করে থাকবি না? আশেপাশের মানুষ নানান কথা বলছে। বিয়ের পরের দিন তুই এসেছিস, এখন পর্যন্ত তোর জামাই আসে নাই। এলাকার মহিলারা নানান কথা বলছে। এটা কত বড় অপমান, কত বড় লজ্জার, তুই জানিস? সত্যি করে বল মুখপুরী। মা, আপনি চুপ করেন, আমি কথা বলছি তো। আমাকে যখন ডেকেছেন তখন আপনি কেন কথা বলছেন? আরেম লিসাকে চুপ করতে বলছে ঠিকই, কিন্তু ভেতরে সে অনেক টেনশনে পড়ে গেছে। তার মা সবসময় বেশি বেশি কথা বলে, সবসময় তার বউকে আর তার মেয়েকে কথা শোনায়। সেই সমস্ত কথা সে এক কান দিয়ে ঢুকিয়ে আর কান দিয়ে বের করে দেয়। কিন্তু আজ লিসার কথাতে যথাযথ যুক্তি আছে। তে একেবারে চুপ করে দাঁড়িয়ে আছে। তে পা দুটো থরথর করে কাঁপছে, শরীর ঘেমে পানি পড়ছে। আরেম, লিসা আর জিন সবাই তাকিয়ে আছে তের মুখের দিকে। তে কি করবে? সত্যি কথা বলে দেওয়াটাই ভালো। আসলে বাবা,
তে আপনি ফোন ধরছিলেন না কেন? সঙ্গে সঙ্গে তে পেছন দিকে তাকিয়ে দেখে জঙ্কুক দাঁড়িয়ে আছে। মিনিটের মধ্যে পরিবেশটা একেবারে ঠান্ডা হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করা শুরু করে দিল জামাই আদর করার জন্য। জঙ্কুক আরেমের সাথে কুশল বিনিময় করলো। আরেম ওখান থেকে চলে গেল। জিন ব্যস্ত হয়ে গেল জামাই আপ্যায়ন করার জন্য। ঈশা তো নতুন নাতিন জামাইকে পেয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। হাসির কথা বলছে, দুষ্টুমি করছে, আর হাসতে হাসতে দুজন লুটোপুটু খাচ্ছে। তে আশ্চর্য হয়ে তাকিয়ে তাকিয়ে এই সমস্ত ঘটনা দেখছে। লিসা আর জঙ্কুক বসে বসে অনেক গল্প করছে আর হাসাহাসি করছে। তে ওখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর মনে মনে ভাবছে, উনি তো বলেছিল আমাকে নিতে আসবে না, তাহলে কেন আসলো? যাই হোক, উনি ঠিক সময় এসে আমাকে বাঁচিয়ে দিয়েছে। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, আমি মানছি 2 দিন পর স্বামীকে দেখতে পেয়েছিস, তাই বলে দাঁড়িয়ে থাকবি? যা গিয়ে শরবত নিয়ে আয়। লিসার কথা শুনে তে ভীষণ লজ্জা পেয়ে গেল। সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেল। জিন জামাই আদর করতে ব্যস্ত, কোনো কিছুর কমতি রাখছে না। তার একমাত্র মেয়ের একমাত্র জামাই, আপ্যায়নটা অবশ্যই ঝাঁকানাকা হতে হবে। রাতের খাবার খেয়ে রাত 8টার দিকে জঙ্কুক তেকে নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পাশাপাশি গ্রাম, বেশি একটা সময় লাগে না, এই 20-25 মিনিট। তবে রাতের বেলায় অটো কিংবা ভ্যান কিছুই পাওয়া যায় না। ইট বিছানো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে জঙ্কুক আর তে। শহরের মতো এখনও এতটা আধুনিকতার ছোঁয়া এখানে নাই, তাই রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট ছিল না। তবে আকাশে চাঁদ ছিল, স্পষ্টই দেখা যাচ্ছিল রাস্তাঘাট। 1-2 কদম আগে আগে হাঁটছে জঙ্কুক আর পেছনে পেছনে তে হাঁটছে। জঙ্কুক মনে মনে ভাবছে, আমি যে ওনাকে নিতে গেলাম, কই উনি তো আমাকে কিছুই জিজ্ঞাসা করলো না। ওনার কি জানার কোনো আগ্রহ নাই আমি ওনাকে কেন আনতে গিয়েছি? কথাটি ভাবা মাত্রই জঙ্কুক একটু আর চোখে তের দিকে তাকালো। শাড়ি পরে হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল তার উপরে আবার জঙ্কুকের সাথে হেঁটেও পারছিল না। তাই জঙ্কুক তার হাঁটার গতিটা একটু কমিয়ে দিল। বিয়ের রাত থেকেই জঙ্কুকের একটা কথা জানার খুব ইচ্ছা তের কাছ থেকে, কিন্তু তখন সময় পায়নি। আজ যখন সময় পেয়েছে, সে আর কিছু না ভেবে তেকে কথাটি বলেই ফেললো। আচ্ছা, একটা কথা বলুন তো তে, এত ইমার্জেন্সি আপনাকে কেন বিয়ে দিয়েছে? তে একেবারেই চুপ, কোনো উত্তর দিচ্ছে না। তাই জঙ্কুক থেকে আবারও বলে, আচ্ছা তাই বলুন তো, আমি আপনার সম্পর্কে কি হই, নাকি এটার উত্তরও দিবেন না? হাজবেন্ড। তাহলে আপনার সম্পর্কে সমস্ত কিছু জানার অধিকার আছে আমার, তো বলুন। আসলে এইচএসসিতে জিপিএ 5 পাই নাই, তাই। কি? জি। জঙ্কুক তের কথা শুনে অনেকটা অবাক হয়েছে। এমনটা উত্তর সে তের কাছ থেকে আশা করে নাই। জঙ্কুক এই বিষয়ে ভাবছিল আর হাঁটছিল। হঠাৎ করে পেছন দিক দিয়ে জোরে একটা শব্দ হয়। জঙ্কুক সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখে তে নিচে পড়ে গেছে। ইটের রাস্তা, মাঝে মাঝে কিছুটা অংশে ইট নাই, ফাঁকা ফাঁকা। তাছাড়া গত রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে ইটের ফাঁকা গর্তের মধ্যে পানি জমে কাদা হয়েছিল। তে অন্ধকারে গর্তে পড়ে গেছে। ওঠার অনেক চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না, কারণ পরনে তার শাড়ি ছিল। জঙ্কুক এগিয়ে গিয়ে তে থেকে হাত বাড়ালো। জঙ্কুকের হাতের দিকে তাকালো তে, হাতটা ধরুন। কিন্তু তে জঙ্কুকের হাত ধরলো না, নিজে নিজেই ওঠার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই উঠতে পারছিল না। বৃথা চেষ্টা করছেন কেন, আমি উঠিয়ে দিচ্ছি, হাতটা ধরুন। তে এবার আর কিছু বললো না, জঙ্কুকের হাত ধরলো। জঙ্কুক হাত ধরে টেনে তেকে দাঁড় করালো। তারপর পায়ের দিকে তাকিয়ে দেখলো 2 পায়ে কাদা লেপটে আছে। তে তো ভীষণ ভয় পাচ্ছে, হয়তো এখনই তাকে বকা দিবে, রাগ দেখাবে, কিন্তু জঙ্কুক এমন কিছুই করলো না। তের হাত ধরে নিয়ে রাস্তার পাশে দাঁড় করালো। ধান খেতে পানি দেওয়ার জন্য যে ডিপ কল থাকে, সেই ডিপ কলের সাইডে থেকে দাঁড় করিয়ে দিল জঙ্কুক। কলটা বন্ধ ছিল, কিন্তু ডিপ কলের নিচে অনেকটা পানি জমেছিল। নিচের 2 হাত এক করে পানি এনে তের পায়ে দিচ্ছে জঙ্কুক, তার কাদা পরিষ্কার করার জন্য। বারবার হাতের তালুতে পানি তুলছে আর তের পায়ে ঢালছে। তে অবাক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সে ভেবেছে তাকে বকা দিবে, রাগ দেখাবে, কিন্তু না, পরম স্নেহে আর যত্নে ভালোবাসায় তার পা পরিষ্কার করছে জঙ্কুক। পা ধোয়া শেষ হলে জঙ্কুক তের হাত ধরেই হাঁটতে শুরু করে। কিছু সময় পর হঠাৎ করে জঙ্কুকের হাতে টান পড়লো। পেছন দিকে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে পড়েছে। তের মুখের দিকে তাকিয়ে জঙ্কুক জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার তে, দাঁড়িয়ে পড়লেন যে? তে কোনো কথাই বলছে না, চুপ করে আছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ ভয় পেয়ে গেছে। এক হাত দিয়ে তে তার শাড়ির কুচিটা একটু উঁচু করে ধরে দাঁড়িয়েছিল। জঙ্কুক পায়ের দিকে তাকিয়ে দেখে জোতা ছিঁড়ে গেছে। জঙ্কুক যখনই পায়ের দিকে তাকায়, তখনই তে ভয়ে ঠোক গিলতে শুরু করে। কিছুটা কেঁপে উঠছিল আর ঘেমেও যাচ্ছিল। জঙ্কুক অবাক দৃষ্টিতে তের মুখের দিকে কিছু সেকেন্ড তাকিয়ে থাকে। তারপর তের সামনে গিয়ে বলে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, আপনি এত ভয় কেন পাচ্ছেন? কথাটি বলে জঙ্কুক নিজের পায়ের জুতো জোড়া খুলে তের সামনে দিয়ে বলল, আমার জুতা জোড়া পরে নেন। তে কোনো কথাই বলল না, চুপচাপ জঙ্কুকের জুতা জোড়া পরে ফেললো। তারপর আবারও জঙ্কুকের হাত ধরে হাঁটতে শুরু করলো। জঙ্কুক লক্ষ্য করলো তে কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, আর জঙ্কুকের জুতা পরার কারণে সে ভালো করে হাঁটতেও পারছে না, তার পায়ে ব্যথা পাচ্ছে। তখন জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে বলে, তে আপনি কি পরে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন? তে মাথা নিচু করে আছে। আচ্ছা, এত চুপ করে থাকেন কেন আপনি? আমি কি বাঘ না ভাল্লুক? আমার সাথে কথা বললে কি সমস্যা? আপনি ব্যথা পেয়েছেন নাকি সেটা বলেন। হ্যাঁ।
তো আপনি ব্যথা পেয়েছেন পড়ে গিয়ে সেই কথাটা আমাকে বলতে পারলেন না? আপনার আচরণ এতটা অদ্ভুত কেন আমি বুঝতে পারি না। জঙ্গকের কথা শুনে তে অনেকটাই ভয় পেয়ে গেছে। জঙ্গক লক্ষ্য করে তে আবারও কাঁপতে শুরু করেছে আর প্রচুর পরিমাণে ঘামছে। জঙ্গক আর কোনো কথা না বলে তে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, পা থেকে জোড়া জোড়া খুলুন। কথাটি শোনা মাত্রই তে সঙ্গে সঙ্গে জোতা জোড়া খুলে মাটিতে দাঁড়ালো। তে মনে মনে ভাবছে, আমার ভাগ্যটাই খারাপ, আজকে আমার সাথে এত দুর্ঘটনা একসাথে হওয়ার কি দরকার ছিল। এমনিতেই এই লোকটাকে আমি বুঝতে পারি না, কখনো ভালোভাবে কথা বলে কখনো রাগ দেখায়, তার উপর এত ঝামেলা। জঙ্গক আর কিছুই বলল না। তার জোতা জোড়া সে পরে তেকে কোলে তুলে নিল। হঠাৎ করে জঙ্গকের এরকম আচরণে তে অনেকটা অবাক হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে জঙ্গকের মুখের দিকে, কিন্তু জঙ্গক একটা বারের জন্য তের মুখের দিকে তাকায় নাই। সে সোজা হাঁটছে রাস্তা দেখে দেখে। এর ভীষণ অস্বস্তি বোধ হচ্ছিল। এভাবে কোনো ছেলে মানুষের কাছে সে কখনোই যায় নাই, আর তার উপরে এখন সে এক ছেলের কোলে উঠে বসে আছে। তে যে অস্বস্তি বোধ করছে এটা কিন্তু জঙ্গক ভালোই টের পাচ্ছে। জঙ্গকের ভীষণ ভালো লাগছে তেকে কোলে নিয়ে হাঁটতে, কিন্তু তে তো এখন পর্যন্ত জঙ্গকের গলাটা জড়িয়ে ধরল না। এটা ভেবে জঙ্গক একটু মন খারাপ করে। সঙ্গে সঙ্গেই রাস্তার উঁচু একটা ইটের সাথে ইচ্ছা করে জঙ্গক নিজের পাটাকে একটা হোঁচট খাওয়ায়। তে সঙ্গে সঙ্গে পড়ে যাবে ভয় পেয়ে জঙ্গকের গলাটা জড়িয়ে ধরে। জঙ্গক একটু মুচকি হাসে, সে তো এটাই চেয়েছিল। সে মুখ দিয়ে তার ওয়াইফকে বলতে পারছিল না, তুমি একটু আমার গলাটা ধরো, আমাকে একটু জড়িয়ে ধরো। তাই একটু অভিনয় করে অভিনব পদ্ধতিতে জঙ্গক তেকে দিয়ে তার গলাটা জড়িয়ে ধরালো। আমাকে আমাকে নামিয়ে দেন, আমি হেঁটে যেতে পারবো। কেন? আমি থাকতে আপনি হেঁটে কেন যাবেন? আপনার কি মনে হয় আমি আপনার মতো একটা চিকন পাতলা মেয়েকে কোলে নিয়ে হাঁটতে পারি না? কি বলছেন এসব? আমি অতটাও চিকন না, আপনি আমাকে কোল থেকে নামান, আমি হেঁটে যাব। চুপচাপ বসে থাকুন, না হলে কিন্তু এখনই কোল থেকে পুকুরে ফেলে দিব। তে আর কোনো কথাই বলে না। জঙ্গক তেকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আয়ু চেঁচামেচি করতে শুরু করে। নতুন বউকে নিয়ে এত রাতে এই রাস্তা এই পাঁচঝাড় জঙ্গল দিয়ে আসার কি দরকার ছিল সেটা সে বুঝতে পারছে না। জঙ্গকের সাথে এই নিয়ে অনেক বার্গেটিং করছিল। একটা রাত তেদের বাড়িতে থাকলে কি সমস্যা হতো, কালকে সকালে চলে আসলেই পারতো। এই নতুন বউকে নিয়ে রাতের বেলা এই জঙ্গল দিয়ে এসেছিস, এখন যদি বউয়ের শরীরে খারাপ বাতাস লাগে তখন কি হবে? জঙ্গক তার মার কথা একেবারেই পাত্তা দিল না। চুপচাপ হাত মুখ ধুয়ে ঘরে ঢুকলো। কাঠের সিঁড়ি বেয়ে যখনই সে তার রুমে ঢুকতে যাবে তখনই আয়ু পেছন দিক দিয়ে বলে, জঙ্গক বাবা শোন, চোরের গাছের ডাল ভেঙে পড়ে তোর রুমের জানালাটা ভেঙে গেছে। এখন বৌমাকে নিয়ে উপরে কিভাবে থাকবি? তার থেকে বরং বৌমা আজকে রাতে আমার আর জীবনের সাথে শুয়ে পড়বে, আর তুই নিচে বারান্দার রুমে শুয়ে পড়িস। কাল সকালে মিস্ত্রিকে ডেকে আনবি জানালাটা ঠিক করে দেওয়ার জন্য, তারপরে না হয় উপরে নিজের রুমেই ঘোয়াস। কথাটি শুনে জঙ্গক তার রুমে গেল। ওখান থেকে তার ল্যাপটপটা নিয়ে নিচে নামলো। তে মাত্রই জিমিনকে নিয়ে ঘরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করছিল। জঙ্গকের হাতে ল্যাপটপ দেখে তে একটু আশ্চর্য হয়ে গেল। মনে মনে ভাবছে, কৃষি কাজ করে আবার ল্যাপটপও চালায়, এটা কি আধুনিক কৃষক নাকি? তে কোনো কথা বললো না। শাশুড়ি মায়ের ওয়ার্ডার মতো শাশুড়ি মায়ের রুমে চলে গেল। হঠাৎ করে চোখ পড়লো একটা ছবির দিকে, জঙ্গকের ছবি। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ভার্সিটি থেকে আসার আগে এই ছবিটা তুলেছিল। হাতে সার্টিফিকেট, মাথায় টুপি। এটা দেখে তে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর জিমিনকে জিজ্ঞাসা করলো, জিমিন, তোমার ভাইয়ার কি এই সমস্ত এডিট করার ছবিতে আগ্রহ আছে? ভাবি, কি বলছো তুমি? এটা এডিট করা থাকবে কেন? এটা তো ভাইয়া ওই দিন তুলেছে যেদিন তার ভার্সিটিতে রেজাল্ট দিয়েছিল। কি বলছো জিমিন? আমি তোমার কথা বুঝতে পারছি না। আরে ভাবি, বুঝতে পারছো না? ভাইয়া তো এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আর যেদিন রেজাল্ট দিয়েছে এটা ওই দিনের ছবি। কথাটি শোনার সঙ্গে সঙ্গে তার মাথা যেন ঘোরাচ্ছে। তার হাজব্যান্ড এত ভালো স্টুডেন্ট, তার থেকেও বড় কথা ভার্সিটি থেকে পাশ করেছে। তাদের গ্রামের কিংবা আশেপাশে গ্রামে এখন পর্যন্ত কোনো ছেলে মেয়ে ভার্সিটি থেকে পাশ করে আসতে পারে নাই, এমনকি ভার্সিটি পর্যন্ত যেতেই পারে নাই। সে জায়গায় তার হাজব্যান্ড এত শিক্ষিত, আর সে কিনা এতদিন ভেবেছে একটা কৃষকের সাথে বাবা তার বিয়ে দিয়ে দিল। কিছু সেকেন্ডের জন্য, কিছু মিনিটের জন্য তে একেবারে পাথর হয়ে গিয়েছিল। চুপ করে এইগুলো কথাই ভাবছিল। জঙ্গক ল্যাপটপে কাজ করছে আর চোখে একটু একটু করে তেকে দেখছে। দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু জিমিন আর তের মধ্যে কি কথা হচ্ছে সেটা সে শুনতে পাচ্ছে না। হঠাৎ করে আয়ু এসে তের হাতে একটা তালা দিয়ে বলে, মা, একটু আলমারিতে তালা মেরে দাও, আমি একটু বাইরে থেকে আসছি। কথাটি শোনার সঙ্গে সঙ্গেই তে তার শাশুড়ির হাত থেকে তালা আর চাবিটা নিয়ে কাঠের আলমারির আংটার ভিতরে তালাটা লাগিয়ে মারতে শুরু করে। তালাটা লাগানোর পর তে বারবার টেনে টেনে দেখছিল তালাটা লেগেছে কিনা লাগে নাই। তারপর 2-3 বার চেক করার পর জিমিনকে ডাকে, জিমিন, একটু দেখে যাও তো তালাটা শক্তভাবে লেগেছে কিনা। জিমিন আসে আর তালাটা টেনে টেনে দেখে, হ্যাঁ ভাবি, শক্তভাবে লেগেছে। জঙ্গক এই দৃশ্যটা এতক্ষণ বসে বসে দেখছিল। জঙ্গক একটু হাসে, তারপরে বলে, 1 ব্যক্তিত্বহীন, 2 প্রচুর পরিমাণে ভীতু, আর এখন 3 পরনির্ভরশীল। একে ঠিক করবো কিভাবে আমি?
সকালে তে ঘুম থেকে উঠে দেখে ঘরে কেউই নাই। বাইরে বের হয়ে দেখে জঙ্কুক উঠানের কোনায় দাঁড়িয়ে হাতে কিসের যেন ডাল নিয়ে কি যেন করছে। তে জঙ্কুকের দিকে একবার তাকায়। জঙ্কুক পেছন দিকে তাকিয়ে দেখে তে বের হচ্ছে। এক নজর তের দিকে তাকিয়ে সে তার কাজে মনোযোগ দেয়। তে হেঁটে সোজা রান্নাঘরে যায়। গিয়ে উকিঝুঁকি মেরে দেখে রান্নাঘরে কেউই নাই। তখন পেছন দিক দিয়ে জঙ্কুক বলে, মা পাশের বাসায় গেছে আর জিমিন প্রাইভেটে গেছে, বাড়িতে কেউই নেই। তে কোনো কথাই বলছিল না, চুপ করে দাঁড়িয়েছিল। জঙ্কুক তের কাছে আসে আর তেকে বলে, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। কথাটি বলে জঙ্কুক ঘরের মধ্যে চলে যায়। একটু পরে হাতে একটা শপিং ব্যাগ নিয়ে বের হয়ে তের হাতে দিয়ে বলে, এই শপিং ব্যাগে আপনার জন্য 3 পিস আছে। কাপড় পরার কোনো প্রকার বাধ্যবাধকতা নাই। যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না সেটা দয়া করে করার চেষ্টাও করবেন না। তে শপিং ব্যাগটা হাতে নিয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে ভাবে, এই লোকটা কিভাবে বুঝে যায় আমার মনের কথা? আমি যে কাপড় পরতে পারি না, আমার যে কষ্ট হয়, সে কিভাবে জানলো? সে কি আমার মন পড়তে পারে? তে গভীরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল। সঙ্গে সঙ্গেই তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে দেখে জঙ্কুক হাসছে। জঙ্কুকের মুখে হাসি দেখে তে ঠোঁটের কোনাও মৃদু একটা হাসি চলে আসলো। তে মনে মনে ভাবছে, ছেলে মানুষের হাসি এত সুন্দর হয়? উফ, কত সুন্দর হাসি, আমি তো ক্রাশ খাইছি। হঠাৎ করে এভাবে হাসছেন কেন? হাসছি একটা কথা ভেবে। কি কথা? এই যে আপনার মনের সমস্ত কথাগুলো যে আমি শুনতে পারি, এখন আপনি যা বলবেন তা সবই তো শুনবো। তো এখন আমি ভাবছি আপনি কি কি কথা বলতে পারেন, একটু ভেবে চিন্তে কথা বলবেন, ঠিক আছে? এমন কিছুই বলবেন না যেটা শুনে আমি লজ্জা পাই। জঙ্কুকের কথা শুনে তে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে গেল। তার মুখটা পুরো লাল টমেটোর মতো হয়ে গেল। এটা দেখে জঙ্কুক আবারও জোরে জোরে হাসতে লাগে। তে এবার একেবারেই চুপ, না মনে কথা বলছে না মুখে কথা বলছে। মনে কথা বললেও তো উনি শুনে ফেলে, তাই মনেও কথা বলা যাবে না। জঙ্কুকের কথা শুনে তে চুপচাপ করেই দাঁড়িয়ে আছে। কি বলবে কি করবে বুঝতে পারছিল না। নিজের স্পটেই যেন ফ্রেঞ্চ হয়ে গিয়েছিল। আর জঙ্কুক তের মুখের দিকে এক পলক তাকিয়ে একটু হেসে সে তার কাজে মনোযোগ দেয়। গাছের ডালপালা নিয়ে যেন কি একটা করছিল, সেটাতেই সে মনোযোগী হয়। এভাবে 5 মিনিট কেটে যায়। জঙ্কুক আর চোখে তাকিয়ে দেখে তে এখনও ওভাবেই দাঁড়িয়ে আছে। ঘরেও যাচ্ছে না, কথাও বলছে না, নড়ছেও না। জঙ্কুক এগিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করে, কি কিছু বলবেন? এভাবে কেন দাঁড়িয়ে আছেন? আসলে একটা কথা জানার ছিল। হ্যাঁ তাই নাকি? আপনার আবার কথা জানারও থাকে? আমি তো ভাবলাম আপনি নিজে থেকে কোনো কথাই বলতে পারেন না। তো বলেন আপনার কি জানার আছে? আপনি এভাবে কেন বলছেন? আমার কি বলার কিছু থাকতে পারে না? থাকতে পারে বুঝি, তাহলে কেন বাবাকে বলেন নাই যে আপনি বিয়েতে রাজি না? আচ্ছা ঠিক আছে, আর চুপ থাকতে হবে না, বলেন কি বলতে চান। আসলে আপনি তো বলেছিলেন আমাকে আর আনতে ও বাড়িতে যাবেন না, তাহলে কেন আনতে গেলেন? হ্যাঁ, আপনাকে আনতে যাওয়ার আমার বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল না, বাট হঠাৎ করে আমার মনে পড়ে গেল আপনার মাছ ধরাটা। এত কষ্ট করে মাছটা ধরেছেন, সেটা তো আর বিফলে যেতে দিতে পারি না, তাই আর কি আনতে চলে গিয়েছিলাম। মানে কি বলতে চাচ্ছেন আপনি? মাছের সাথে আমাকে আনার কারণটা কি? ওটা বোঝার মতো যদি বুদ্ধি হতো তাহলে তো বিয়েতে রাজি না সেই কথাটা বাবাকেই বলে দিতেন। চুপ করে মনে মনে ভাবছে, কেমন লোকের সাথে বাবা আমার বিয়েটা দিয়ে দিল। কথায় কথায় শুধু খোঁচা মারে, খোঁচা রাজ কোথাকার। তেকে চুপ থাকতে দেখে জঙ্কুক একটু হাসলো। তারপর তের সামনে গিয়ে বলল, এই যে মিসেস জিয়ন, কি ভাবছেন চুপ করে? আসলে আমি তো আপনাকে নিয়ে এসেছি, কিন্তু আমি ভাবছি আপনি কতদিন এখানে থাকতে পারবেন। মানে কি বলতে চান? আসলে যেটা বলতে চাই সেটা আর বলতে হবে না, আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। তারপর আবার দেখা যাবে আমি আপনাকে কিছু বললাম আর আপনি সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেলেন। আপনার তো আবার সেন্সলেস হওয়ার অভ্যাস আছে। কথাটি বলে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে অট্ট হাসিতে হেসে উঠল। আর তে প্রথম পেঁচার মতো জঙ্কুকের দিকে অ্যাংরি লুক দিয়ে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য জঙ্কুকের সামনে দাঁড়ালো না তে। তাড়াতাড়ি করে হেঁটে ঘরের মধ্যে চলে গেল। শাশুড়ি মায়ের রুমে চলে গিয়ে বিছানার উপরে 3 পিস দুটো রেখে বসে পড়লো আর চুপচাপ করে ভাবতে শুরু করলো জঙ্কুকের কথার মানেগুলো। অন্য কথা যেমন তেমন, কিন্তু সেন্সলেস হয়ে যায়, এ কথাটা কেন দিল? তে মনে মনে ভাবছে, আমারই ভুল। কেন যে বলতে গিয়েছিলাম যে পরীক্ষার হলে আমি নার্ভাস হয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তারপরে আবার ফার্স্ট নাইটের দিনেও তো সেন্সলেস হয়ে গিয়েছিলাম। 2 দিন সেন্সলেস হয়েছে দেখে আমাকে এভাবে খোঁচা মারতে হবে? তের ভীষণ বিরক্ত লাগছে। আসলে বিরক্ত লাগছে না রাগ হচ্ছে, সেটার অনুভূতি সে নিজেও বোঝে না। হঠাৎ করে টিনের বেড়ার দিকে তাকিয়ে দেখে একটা ছবির ফ্রেম, যেখানে একটা ছেলের ছবি। তে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ছবিটির কাছে গিয়ে দাঁড়ায়। ছবিটির দিকে তাকিয়ে মনে মনে নিজেকে নিজে বলছে কোথায় যেন দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। আসলে তে যেটা মনে করতে পারছে না, চলো আমরা সবাই মিলে সেটা একটু জেনে নিই। 3 বছর আগের কথা। শীতের এক সকালে তে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছে কোচিংয়ে যাওয়ার জন্য। সামনেই তার এসএসসি এক্সাম, পড়ার ভীষণ চাপ। ভালো রেজাল্ট না করতে পারলে বাবা তাকে কঠিন শাস্তি দিবে। আর তে তো তার বাবাকে ভীষণ ভয় পায়। সে কিছুতেই বাবার রাগ ওঠাতে রাজি না, তাই সে যথাযথ চেষ্টা করে ভালো করে পড়াশোনা করার। সকালবেলা তো ঘুম থেকে ওঠার কোনো আগ্রহই ছিল না, তার উপরে আবার শীতের সকাল, কেউই উঠতে চায় না। এক প্রকার বাধ্য হয়ে ঘুম থেকে উঠে তৈরি হয়ে কোচিং সেন্টারে যাওয়ার জন্য রওনা দেয়। ছোট রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখনই মেন রোডে ওঠে, তে খানিকটা ভয়
পেয়ে যায়। এত পরিমাণ কুয়াশা ছিল রাস্তায় যে তার হাতটা সামনের দিকে আগানোর পরে নিচের হাতটাই কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছিল। কিছুটা ভয় নিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো তে। কোচিং সেন্টার বাজার পর্যন্ত তাকে এই মুহূর্তে হেঁটে যেতে হবে। এই মুহূর্তে কোনো রিক্সা কিংবা ভ্যান কিছুই পাওয়া যাবে না রাস্তায়। বাধ্য হয়ে চুপচাপ তে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। কিছুটা হেঁটে আগানোর পর হঠাৎ করে কিছু একটা শব্দ শুনে তের পা দুটো যেন একেবারেই থেমে যায়। না সামনের দিকে আগাচ্ছে না পেছন দিকে আগাচ্ছে, পুরোপুরি ভাবে বরফ হয়ে গেছে তে। নিজেকে নড়াতেও পারছে না, আর কিভাবে বা নড়াবে। যে সব থেকে যে জিনিসটাকে ভয় পায় সেই জিনিসটাই তার সামনে ছুটে আসছে। কুয়াশা ভেদ করে সামনের রাস্তা দিয়ে সোজা দৌড়ে একটা কুকুর তের দিকে আসছে। জঙ্গলি কুকুর, ক্ষুধার্ত কুকুর। তে এই সমস্ত জঙ্গলি কুকুরকে ভীষণ ভয় পায়। সে কি করবে বুঝতে পারছে না, তার মাথা ঘোরাচ্ছে, চোখে ঝাপসা দেখছে। তে তো ভীষণ পরিমাণে নার্ভাস হয়ে যায়, এত পরিমাণে নার্ভাস হয়ে যায় যে শীতের মধ্যেও এত ঠান্ডার মধ্যেও তার কপাল ঘেমে পানি পড়ছিল। নার্ভাসনেসের কারণে তে চোখ দুটো বন্ধ হয়ে যায়, তার সেন্সলেস হওয়ার মতো অবস্থা। কয়েক সেকেন্ডের মধ্যে তে যখনই সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ছিল, ঠিক সেই সময় শক্ত দুইটা বাহু এসে তেকে ধরে ফেলে। তেও সঙ্গে সঙ্গে শক্ত বাহু দুটোর মালিকটার বুকের মধ্যে লুটিয়ে পড়ে। যে আর কেউই না, জিয়ন জংকুক। ইউনিভার্সিটিতে শীতের ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামে ছুটে এসেছে মায়ের কাছে। উদ্দেশ্য হলো কিছুদিন মার সাথে সময় কাটানো। সকাল সকাল এত কুয়াশা দেখে সে আর লোভ সামলাতে পারল না। খুব ইচ্ছে হলো এত কুয়াশার মধ্যে মর্নিং ওয়ার্ক করার। সকালবেলা হাঁটতে হাঁটতে মেন রোডের উপরে উঠে পড়েছিল জংকুক। উদ্দেশ্য হচ্ছে বাজারে যাবে। জংকুকদের বাজার আর তেদের বাজার একটাই। গ্রাম আলাদা, গ্রামের রাস্তাও আলাদা, কিন্তু বাজার একটাই। যখনই মেন রোডে উঠে হাঁটতে শুরু করেছিল তখনই সে দেখতে পারলো এই সিন। তে কুকুরকে ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। জংকুক বুঝতে পারছিল তে ভীষণ ভয় পাচ্ছে, তারপরেও সে ইচ্ছা করে আগাচ্ছিল না। জংকুক দেখতে চাচ্ছিল কুকুরটা তাড়ানোর জন্য তে কি করে, কিন্তু যখন দেখতে পেল কুকুরটাকে এত পরিমাণ ভয় পেয়েছে তে যে সেন্সলেস হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গেই কুকুরটাকে একটা ঢিল মেরে তাড়িয়ে দিয়ে তেকে সে এসে ধরে ফেলে। গাইস, দেখতে পারলা কি শয়তান ইন্টারন্যাশনাল প্লে বয় একটা। আগে বাঁচাতে আসবে না, কিন্তু যখন পড়ে যাচ্ছিল তখন এসে ঠিকই ধরেছে। আসলে ধরার ইচ্ছাই ছিল মনে হয়। এ তো জংকুকের বুকের উপরে লুটিয়ে পড়ে আছে, আর জংকুকও তেকে ধরে আছে। কিন্তু জংকুক এখন কি করবে? গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ। ঘড়িতে 6:20 বেজে গেছে। আশেপাশে সবাই সজাগ হতে শুরু হয়ে গেছে। কেউ যদি তাদের এভাবে রাস্তায় দেখে ফেলে তাহলে পুরোপুরি কেলেঙ্কারি হয়ে যাবে। গ্রামে তো আর আধুনিকতার ছোঁয়া নেই। ছেলে মেয়ে একসাথে দেখা মানেই অন্য কিছু, সবাই ওটাই মনে করবে। জংকুক আর কিছুই ভেবে পাচ্ছিল না। এই মুহূর্তে তার পানির প্রয়োজন। পানির সাহায্যেই তো সে তের জ্ঞান ফিরাবে, কিন্তু পানি কোথায় পাবে কিছুই ভেবে পাচ্ছিল না। জংকুক হাঁটু ঘেরে তেকে নিয়ে রাস্তার কর্নারে বসেছিল। হঠাৎ করে জংকুকের চোখ পড়ল একটা শিউলি গাছের দিকে। গাছটিতে পাতা কম আর শিউলি ফুলি বেশি ছিল। আর তার থেকে বড় কথা, শিশির পরে পুরো গাছটি ভেজা ছিল। প্রত্যেকটা ফুলের উপরে বিন্দু বিন্দু শিশিরে পানি জমেছিল। জংকুক কয়েক সেকেন্ড গাছের দিকে তাকিয়ে একটু মৃদু হাসলো, তারপর তেকে কোলে তুলে নিল। ব্রাইডাল স্টাইলে তেকে কোলে তুলে নিয়ে গিয়ে গাছের নিচে বসলো জংকুক। তের মাথাটা এখনো জংকুকের বাহু জোরে আবদ্ধ। জংকুক এক হাতে তের মাথাটা ধরে আছে আর অন্য হাত দিয়ে শিউলি গাছের ডাল ধরে জোরে নাড়া দিল। সঙ্গে সঙ্গে গাছ থেকে বিন্দু বিন্দু পানি ছিটে এসে পড়ল দুজনের শরীরে। সঙ্গে হাজারো শিউলি ফুল ছড়িয়ে পড়ল তাদের উপরে। তের মুখে পানি ছিটা পড়তেই তের সেন্স ফিরে আসলো। আস্তে আস্তে করে ঝাপসা চোখে তাকালো জংকুকের মুখের দিকে। পরক্ষণেই আবার চোখ বন্ধ করে দিল। জংকুক আবারও শিউলি গাছের ডাল ধরে নাড়া দিল। সঙ্গে সঙ্গে আবারও শিশির কণা আর সঙ্গে অজস্র শিউলি ফুল পড়লো তাদের উপরে। শিউলি গাছে জমে থাকা শিশিরের ফোঁটা ফোঁটা পানির বিন্দুগুলো আবারও পড়লো তের মুখের উপরে। এবার তের পুরোপুরি ভাবেই সেন্স ফিরলো। সেন্স ফিরার পর সে চোখ মিলে দেখলো কারো একজনের কোলে সে শুয়ে আছে। কিন্তু কে সে? তাকে তো তে চেনে না, আর তার তো মুখও দেখা যাচ্ছে না। চোখ দুটো ছাড়া তার কোনো কিছুই দেখা যাচ্ছে না, কারণ জংকুক মাস্ক পরা অবস্থাতেই ছিল। তে কয়েক সেকেন্ড জংকুকের চোখের দিকে তাকিয়েছিল, আর জংকুকও তের চোখের দিকে তাকিয়েছিল। জংকুক হঠাৎ করে নীরবতা ভেঙে তেকে বলল, আপনি কি এখন ঠিক আছেন? কথাটি শোনার সঙ্গে সঙ্গেই তে তার সেন্সে ফিরে আসলো। সে যে একটা অচেনা অপরিচিত ছেলের কোলে শুয়ে আছে সেটা এতক্ষণ সে ভুলে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কোল থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। মাথাটা নিচু করে এপাশ ওপাশ নাড়িয়ে বোঝানোর চেষ্টা করলো সে ঠিক আছে। তারপর রাস্তায় পড়ে থাকা তার ব্যাগটা হাতে নিয়ে ছুটে চলে গেল ওখান থেকে। জংকুকও আর কোনো প্রকার কোনো কথাই বাড়ায় নাই। তের চলে যাওয়ার দিকেই তাকিয়েছিল কয়েক সেকেন্ড। তারপরে সে তার গন্তব্য স্থানে চলে যায়, কারণ এটা তো একটা গ্রাম। এখানে যদি অপরিচিত একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলে তাহলে গ্রামের মানুষ সেটা ভালো চোখে দেখে না। এটা জংকুক খুব ভালোভাবেই জানতো, তাই সেও ওখান থেকে চলে যায়। ছবিটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তের কেন যেন পরিচিত লাগছিল। ছবিতে থাকা চোখ দুটো তার অনেক চেনা, আর চেনা থাকবেই বা না কেন। সেই 3 বছর ধরে প্রতি রাতে সে তো এই একই স্বপ্ন দেখে আসছে যে একটা কুকুর তাকে তাড়া করছে আর একটা ছেলে মাস্ক পরা এসে তাকে বাঁচাচ্ছে। কিন্তু তে এতটাই গাধা, এতটা কাছে জংকুকের থাকার পরেও জংকুকের চোখের দিকে সে ভালোভাবে তাকাই নাই। এখন পর্যন্ত সে জানতেই পারলো না তার প্রতি রাতে স্বপ্ন দেখা ছেলেটা তার নিজের স্বামী। আর তেকে তার বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনার পেছনে জংকুকের এই একটা
কারণই ছিল। জঙ্কুক প্রথমে থেকে চিনতে পারে নাই 3 বছর আগের তের মধ্যে আর এখনের তের মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে। শারীরিকভাবে সব দিক দিয়েই পরিবর্তন হয়েছে। প্রভাতের দিন যখন জঙ্কুক থেকে তার বাপের বাড়ি একা পাঠিয়ে দেয়, তারপরে ওই দিন রাতে যখন জঙ্কুক ঘুমায়, ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে এই 3 বছর আগের ঘটনাটা। স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে জঙ্কুক ঘুম থেকে উঠে যায়। তার পুরো শরীর কাঁপছিল আর পুরো শরীর ঘামছিল। এটা কি সত্যি যে মেয়েটাকে সে 3 বছর আগে কুকুরের হাত থেকে বাঁচিয়েছিল সেই তার অর্ধাঙ্গিনী, তার ওয়াইফ? তখন ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসে বসে তেকে নিয়ে ভাবে সে। তার মধ্যে এক প্রকার মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছিল। তার ভীষণ ভালো লাগছিল, আবার টেনশন হচ্ছিল। তেকে তার পছন্দ হচ্ছিল, আবার মনে হচ্ছিল তেকে সে ভালোবেসে ফেলেছে। হঠাৎ করে আবার তার মনে হচ্ছিল তে তো তাকে পছন্দ করে না, বাবার ইচ্ছা মতো সে বিয়েতে রাজি হয়েছে। পর মুহূর্তে আবার জঙ্কুকের মনে হচ্ছিল পছন্দ করলে করবে, না করলে না করবে। এখন সে তার ওয়াইফ তাকে পছন্দ করুক আর না করুক, তার যখন ইচ্ছা হবে তখন তার ওয়াইফকে ভালোবাসবে, আদর করবে। এটা ভেবেই জঙ্কুক কিছুটা লজ্জাও পাচ্ছিল। আর এই কারণেই তেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আনার ডিসিশনটা সে নেয়। কিছু সময় ছবির দিকে একটেনে তাকিয়ে থাকার পরেও তের মাথার মধ্যে কিছুই আসে না, কিছুই মনে করতে পারে না সে। হঠাৎ করেই তার ভীষণ গরম লাগছিল। সে একটা 3 পিস পরে ফেলে শাড়ি খুলে, আর আরেকটা 3 পিস আর গামছা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু কোথায় গোসল করবে সে বুঝে উঠতে পারছিল না, কারণ বিয়ের পর থেকে জিমিন তাকে নিয়ে পাশের বাড়ি থেকে গোসল করিয়ে এনেছে। কিন্তু আজকে তো আর জিমিন নাই, আর প্রতিদিন পাশের বাড়িতে যাওয়াটাও ভালো দেখায় না। তে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশরুম খুঁজছিল। জঙ্কুক ওখানে কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজ করছিল। হঠাৎ করেই তেকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জঙ্কুক তের কাছে আসে। কি হয়েছে কি আপনার? এভাবে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন কেন? আসলে আমার ভীষণ গরম লাগছে, আমি গোসল করতে চাই। ও এই ব্যাপার, তো যান ওই যে গোসলখানা, ওখানে গিয়ে গোসল করে নেন। জঙ্কুক হাত দিয়ে ইশারা করে দিল গোসলখানার দিকে। জঙ্কুকের হাতটা ফলো করে তাকালো তে। সঙ্গে সঙ্গে তের চোখ কপালে উঠে পড়লো। কি করে করবে গোসল সে? এখানে চারপাশে টিনের বেড়া, উপরে কোনো চাল নাই, দরজা বলতে তো কিছুই নাই, শুধু আছে একটা পাতলা পর্দা, সেটাও আবার রশি দিয়ে বাঁধা। তে কিভাবে গোসল করবে? তার উপরে আবার চাপকল, পানিও চাপতে হবে তাকে। এমনটা না যে তে আগে এইরকম গোসলখানা দেখে নাই। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তের বাড়ি গ্রামে থাকার পরেও তাদের বাড়িতে সমস্ত কিছুই আধুনিক। জ্ঞান হওয়ার পর থেকে সে ওয়াশরুম ইউজ করেছে, 4 দেওয়ালের মাঝখানে গোসল করেছে। সে তো কখনোই এইরকম কল চেপে টিনের বেড়ার কোনো গোসলখানায় গোসল করে নাই। জঙ্কুক দেখে গোসলখানাটা দেখিয়ে দেওয়ার পরে আর একটা মিনিটের জন্য ওখানে দাঁড়ায় নাই, সোজা হেঁটে ঘরে চলে গেছে। আর তে গোসলখানার দিকে তাকিয়ে তাকিয়ে অন্য মনস্ক হয়ে ভাবছে সে এখানে কিভাবে গোসল করবে। একে তো উপরে চাল নাই, দরজা নাই, তার উপরে আবার গ্রামের কিছু ভাবি চাচিরা 5-10 মিনিট পর পর কল থেকে পানি নিতে আসছে, কলে পানি খেতে আসছে, কেউ হাত মুখ ধুতে আসছে। জ্ঞান হওয়ার পর থেকে 4 দেওয়ালের মাঝে গোসল করেছে। শরীরে কাপড় জড়িয়ে গোসল করারও তার অভ্যাস নেই, সে তো টাওয়াল পরে গোসল করে। আর এখন এখানে সে কিভাবে গোসল করবে? তার পক্ষে সম্ভব না। সে তো পুরোপুরি ভাবে চিন্তায় পড়ে গেছে, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। অন্যদিকে জঙ্কুক ঘরে গিয়ে তার পরনের কাপড় চোপড়গুলো চেঞ্জ করেছে। শার্ট আর জিন্সের প্যান্টটা খুলে রেখে একটা টি-শার্ট আর একটা ট্রাউজার পরে নিয়েছে, কারণ সে এখন তার খেতে যাবে কাজ করতে। ঘর থেকে বের হওয়ার আগে বারান্দা থেকে একটা কোদাল হাতে করে যখনই বের হয়েছে তখনই তার চোখ পড়েছে তের উপর। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, যেভাবে রেখে গিয়েছিল তেকে 10 মিনিট হয়ে গেছে, তে এখনও ওভাবেই দাঁড়িয়ে আছে। জঙ্কুক তের মুখের দিকে তাকিয়েই দিব্যি বুঝতে পেরেছে তে কি ভাবছে আর কেনই বা দাঁড়িয়ে আছে। জঙ্কুক হাত থেকে কোদালটা মাটিতে রেখে দিয়ে তের কাছে এগিয়ে যায়। কি হয়েছে আপনার? এভাবে দাঁড়িয়ে আছেন যে? আসলে আমি কিভাবে এখানে গোসল? ও বুঝতে পেরেছি, দেখি আপনার ওড়নাটা। কি? আরে যেটা পরে আছেন সেটা না তো, যেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আমি ওইটার কথা বলেছি। তে তার হাতে রাখা ওড়নাটা জঙ্কুকের দিকে বাড়িয়ে ধরতেই জঙ্কুক ওড়নাটা নিয়ে গিয়ে গোসলখানার কাছে যায়। তারপর গোসলখানার দরজায় যে পাতলা একটা পর্দা দেওয়া ছিল সেটা ভালোভাবে টেনে দিয়ে হাতের ওড়নাটা দিয়ে দুপাশে শক্ত করে বেঁধে দেয়, যেন পর্দাটা ভার হয়ে থাকে। তারপর ফিতা দিয়ে পর্দার এক সাইডে ভালো করে বেঁধে দেয়, যেন কোনো প্রকার কোনো ফাঁকা না থাকে, ভেতরে কি হচ্ছে সেটা যেন বাহির থেকে দেখা না যায়। জঙ্কুক ভালোভাবে বেঁধে দিয়ে তের কাছে এসে বলে, এখন হয়েছে, আপনি নিশ্চিন্তে গোসল করতে পারেন, এখন আর বাহির থেকে কিছুই দেখা যাবে না। তাই বলে জঙ্কুক কোদালটা হাতে নিতে যাবে, ঠিক তখনই তে বলে, কিন্তু আমি গোসল করার সময় যদি কেউ পানি নিতে চলে আসে তখন কি করব? কথাটা শুনে জঙ্কুক আর কোদালটা হাতে না নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। 30 সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকার পর তেকে বলে, আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, আপনি গোসল করেন, ভেতরে কেউই যাবে না। আপনি দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ থাকবো। কিন্তু আমার যে গোসল করতে অনেক সময় লাগে। লাগলে লাগবে, কিন্তু কেউ যদি ভেতরে ঢুকে পড়ে? আপনি নিশ্চিন্তে গোসলখানায় যান আর গোসল করেন, আমি থাকতে আমার বউকে কেউ দেখতে পারবে না। জঙ্কুকের মুখে আমার বউ কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার কান দুটো পুরোপুরি গরম হয়ে গিয়েছিল। সে আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকে নাই, গোসলখানার ভিতরে চলে যায়। তে গোসলখানার মধ্যে ঢুকে পড়ার পর জঙ্কুক একটু মৃদু হাসে আর বলে, লজ্জা পেল বোধহয়। এই গোসলখানার মধ্যে ঢুকেই এক নজরে গোসলখানাটা দেখলো। বিয়ে হয়ে আসার পর থেকে শুধু রাতের বেলা 2 বার পা ধুতে এসেছিল, তখন অন্ধকারে সেরকম ভাবে দেখতেই পারে নাই। টিনের বেড়ার সাথে সুন্দর করে বাঁশ
বাঁধা আছে, সেখানে কাপড় চোপড় রাখতে হয়। ভেতরে একটা ঝুড়ি বাঁধা আছে যেখানে সাবান আর নিত্য প্রয়োজনীয় সমস্ত প্রসাধনী, গোসলের সমস্ত কিছুই রাখা আছে। তে ভিতরে ঢুকেই হাত থেকে কাপড় চোপড়গুলো নিয়ে পাশে ঝুলিয়ে দিল। তারপর বালতির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। এখন তাকে কল চাপতে হবে। জীবনে কল চেপেছে সে দু একবার শখের বশে, কিন্তু পানি তুলে গোসল করার মতো কখনোই এরকম পরিস্থিতিতে পড়তে হয় নাই। গায়ের ওড়নাটা খুলে পাশে ঝুলিয়ে দিয়ে বালতিটা কলের নিচে দিয়ে তে চাপতে শুরু করলো। জঙ্কুক গোসলখানা থেকে 5-10 হাত দূরে দাঁড়িয়ে গোসলখানার উল্টো দিকে মুখ করেই দাঁড়িয়েছিল। হঠাৎ করে তার কানে আসলো কল চাপার শব্দ। প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সিস্টেম আছে, নির্ধারিত নিয়ম আছে। কল চাপারও নিয়ম আছে। কল যদি উল্টাপাল্টা চাপা হয় তাহলে কলের মধ্যে একটা বাটি থাকে, সেটা পড়ে যায়। জঙ্কুকের কান খাড়া করে সে কল চাপার শব্দ শুনছে। তে যেভাবে কল চাপছে মনে হচ্ছে না এক বালতি পানি উঠাতে পারবে, তার আগেই কলটা নষ্ট হয়ে যাবে। জঙ্কুক দ্রুত পায়ে এগুলো গোসলখানার দিকে। পর্দা সরিয়ে গোসলখানার মধ্যে ঢুকেই তের হাতটা ধরে ফেললো। সঙ্গে সঙ্গেই তে চমকে গেল। দেখি, আপনি সরুন, আমি পানি তুলে দিচ্ছি। আরে না না, আমি পারবো তো। হ্যাঁ, পারতে তো হবেই, তবে আস্তে আস্তে শিখে নেবেন। যেভাবে কল চাপছেন এটা তো 2 মিনিটের মধ্যে নষ্ট হয়ে যাবে। তারপরে আবার পানির জন্য পাশের বাড়ি দৌড়াদৌড়ি করতে হবে। আপনি সরুন, আমি পানি তুলে দিই। তে আস্তে করে জঙ্কুকের হাতের মধ্য থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে পাশেই দাঁড়ালো। জঙ্কুক এক নজর তের দিকে তাকালো। তের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সে এক নজরে দেখছিল। তে যখন লক্ষ্য করলো জঙ্কুক তার দিকে তাকিয়ে আছে, সে নিজেকে লক্ষ্য করে দেখে তার গায়ে ওড়না নেই। তাড়াতাড়ি করে বাস থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নিল। এটা দেখে জঙ্কুক একটু মৃদু হাসে। জঙ্কুক বালতিতে পানি তুলে দিয়েই আর ওখানে 1 সেকেন্ডও দাঁড়ায় না, বাইরে চলে আসে। তে গোসল ছিল আর টিনের ওপর থেকেই জঙ্কুককে দেখছিল। টিনের বেড়াটা তে নাক পর্যন্ত ছিল, তাই তার দেখতে অসুবিধা হচ্ছিল না। হঠাৎ করে পাশের বাড়ির এক মহিলা কলসি হাতে করে কল থেকে পানি নিতে আসে। কি রে জঙ্কুক, এত বেলা হয়ে গেছে, তুই এখনো কাজে যাসনি? মহিলাটি ছিল জঙ্কুকের পাশের বাড়ির দূর সম্পর্কের একটা ভাবি। কথাটি বলতে বলতে গোসলখানার দিকে পা বাড়াতেই জঙ্কুক বলে, ভাবি, তে গোসল করছে। থেমে গেল মহিলাটি। জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ করো, গোসল করছে তো কি হয়েছে, আমি একটু পানি নিয়ে চলে যাব। না, কোনো সমস্যা তো নাই, কিন্তু ভাবিতে লজ্জা পায়। আরে কিসের লজ্জা, আমি তো মেয়ে। আমার কথায় কিছু মনে করেন না, আসলে ওর তো এইরকম পরিবেশে গোসল করে অভ্যাস নাই। এক কাজ করেন, কলসটা এখানে রেখে যান, আমি পানি তুলে রাখবো, কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবেন। কথাটি বলে মহিলাটির হাত থেকে জঙ্কুক কলসটা নিয়ে নেয়। সঙ্গে সঙ্গে মহিলাটি বলে, বাপরে বাপ, বইয়ের প্রতি এত যত্ন, এত ভালোবাসা। কই, এত বছর হলো আমার বিয়ে হয়েছে, প্রতিদিনই তো আমি কত কলস পানি এই কল থেকে নেই। আমার জামাই তো একটাবারও বললো না যে তোমার আনতে হবে না, 1 কলসি পানি আমি এনে দেই। জঙ্কুক, তোমার ভাইকে একটু কিছু শেখাতে পারো না? তোমার মধ্যে থেকে কিছুটা ভালো গুণ তাকে একটু দিও। কথাটি শুনে জঙ্কুক একটু মৃদু হাসলো। তারপর মহিলাটিকে উত্তর দিল, ভাবি, বিয়ে যখন করেছি যত্ন তো করতেই হবে, যত্ন না করলে তো আর রত্ন পাওয়া যায় না। গোসলের ফাঁকে ফাঁকে টিনের উপর থেকে তে তো তাকিয়ে তাকিয়ে তাদের দেখছিল, কিন্তু তারা কি কথা বলছে সেটা সে কিছুই শুনতে পারে নাই। এদিকে তের চাচা জেহব তেদের বাড়িতে এসে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে চিৎকার করে। মায়ের সাথে ভাবির সাথে অনবরত তর্ক করছে একটা ব্যাপারই নিয়ে, সেটা হচ্ছে তের বিয়ে। আম্মা, এটা কি করেছেন আপনারা? আপনি অন্তত পক্ষে ভাইজানকে থামাতে পারতেন। বুঝতে পারলাম তে গোল্ডেন এ প্লাস পায় নাই, তাই বলে তাকে বিয়ে দিয়ে দিলেন। এত পিচ্ছে একটা মেয়েকে কেন বিয়ে দিয়ে দিলেন? আর আমি বুঝতে পারছি না, বিয়ে যখন দিয়েছেন তখন দেখে শুনে একটা ভালো ফ্যামিলিতে ভালো ঘরে মেয়েটাকে বিয়ে দেওয়া যেত না? এলাকায় আমাদের একটা মান সম্মান আছে, যখন সবাই জানতে পারবে কিম বাড়ির মেয়ে এইরকম একটা নিচু ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তখন মান সম্মানটা কোথায় থাকে? বিয়ে দেওয়ার আগে ভাইজানের এটা বোঝা উচিত ছিল কোথায় বিয়েটা দিচ্ছে। ভাইজান হয়তো রাগের মাথায় এমন একটা ডিসিশন নিয়েছে, কিন্তু আপনি তো না করতে পারতেন, আমার আসার অপেক্ষা করতে পারতেন। হুটহাট করেই তো আমি আর ছুটি পাই না, সরকারি চাকরি করি, লাভ দিয়েই তো আর ছুটি কাটানো যায় না। আমি আসতে আসতেই মেয়েটার বিয়ে দিয়ে দিলেন, কে জানে কোথায় বিয়ে দিয়েছেন। আমার এত লক্ষ্মী ভাগ্নিটার কি অবস্থা, সে কিভাবে আছে ওই বাড়িতে? দুপুরবেলা আয়ু রান্নাঘরে বসে মাটির চুলায় রান্না করছে। তার পাশে জিমিন বসে বেল দিয়ে শরবত বানাচ্ছে, আর একটা মোড়ার উপরে বসে তে তাদের দুজনকে দেখছে। তে বারবার আয়ুকে জিজ্ঞাসা করছে কোনো সাহায্য লাগবে নাকি, কিন্তু আয়ু জানে তে এখন পর্যন্ত সংসারে কোনো কাজ পারে না, সেই কারণে সে তাকে কোনো কিছুই করতে দিচ্ছে না। শুধু বারবার বলছে তুমি মোড়াতে বসে দেখো আর শেখো, তারপরে করবে। আবহাওয়াটা ভীষণ গরম, কড়া রোদ উঠেছে। জঙ্কুক মাত্রই কাজ করে বাড়িতে এসেছে কোদাল হাতে করে। কোদালটা মাটিতে রেখে সে গোসলখানার দিকে যাচ্ছিল। হঠাৎ করে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখতে পেল তে রান্নাঘরে একটা মোড়ার উপরে বসে জিমিনের সাথে হেসে হেসে কথা বলছে। ওইদিকে তাকিয়ে তে হাসি মুখটা এক নজর দেখে গোসলখানায় গিয়ে হাত মুখ ধুয়ে সোজা ঘরে ঢুকে গেল। কাঠের সিঁড়ি পেয়ে দোতলায় চলে গেল জঙ্কুক। নিজের রুমে গিয়ে বারান্দার দরজাটা খুলে দিল। ঘরের জানালাটা তো আগে থেকেই ভাঙা ছিল, বাইরে থেকে ঠান্ডা বাতাস আসছে। তাতে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়ল জঙ্কুক। হঠাৎ করে কাঠের দরজা ঠেলার শব্দ হতেই জঙ্কুক দরজাটির দিকে তাকায়। দেখতে পেল তে ঘরে ঢুকছে। জঙ্কুক এক নজর তের দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগী হলো। আয়ু 1 গ্লাস বেলের শরবত দিয়ে তেকে জঙ্কুকের কাছে পাঠিয়েছে, খুব চালাকি করে। সে তো আর সরাসরি বলতে পারে নাই যে আমার ছেলে ঘরে এসেছে, তুমি তার কাছে যাও, তাই শরবত হাতে করে তেকে পাঠিয়ে দিয়েছে জঙ্কুকের কাছে। তে আস্তে আস্তে করে হেঁটে গিয়ে জঙ্কুকের সামনে দাঁড়িয়ে গ্লাসটি জঙ্কুকের দিকে বাড়িয়ে ধরতে জঙ্কুক বলে, কি এটা? বেলের শরবত মা পাঠিয়েছে আপনার জন্য। কে বানিয়েছে? জিমিন বানিয়েছে। তো আপনি কেন এনেছেন? মানে
মানে হচ্ছে জিমিন যখন শরবতটা বানিয়েছে তখন জিমিনই নিয়ে আসতো, আপনি কষ্ট করে আনতে গেলেন কেন? এটা কেমন কথা? জিমিন বানিয়েছে দেখে আমি আনতে পারবো না? না পারবেন না, জিমিন যখন বানিয়েছে তখন আমি জিমিনের হাতেই খাবো, আপনি নিয়ে যান। কিছুটা ইনসাল্ট হয় জঙ্কুকের কথায়। জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে সে মনে মনে ভাবে, এই লোকটাকে আমি আসলে বুঝতে পারি না। বাবা যে কি দেখে এর সাথে আমাকে বিয়ে দিয়েছে, কখনো ভালো ব্যবহার করে, কখনো উল্টাপাল্টা কথা বলে। এ আর এক মুহূর্ত রুমে দাঁড়ায় না, নিচে নেমে আসে। রান্নাঘরে যেতেই আয়ু জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, জঙ্কুক শরবতটা খায় নাই? জি না মা। কেন? বেলে শরবতটা তো ও খুব পছন্দ করে, তাহলে কেন খেলো না? উনি বলেছেন শরবতটা যখন জিমিন বানিয়েছে তখন জিমিনের হাতেই খাবে। কথাটি শুনে আয়ু একটু মনে মনে হাসে আর বলে, ছেলে আমার বউয়ের হাতে শরবত খেতে চায়। ও ভাবি, ভাইয়া আমার হাতে শরবত খাবে, তাহলে গ্লাসটা দাও, আমি নিয়ে যাচ্ছি। না জিমিন, তো যেতে হবে না। কেন? না আসলে শরবতটা তো গরম হয়ে গেছে, তুই কল থেকে এক চোখ ঠান্ডা পানি নিয়ে আয়। আর বোমা, তুমি এখানে আমার পাশে বসো, আমি বেল ভেঙে দিয়ে ওটা মধ্য থেকে বের করে দিচ্ছি, তুমি নতুন করে শরবতটা বানিয়ে ফেলো। কিন্তু মা, আমি তো পারি না। আমি বলে দেবো তো। তে তো বেলে শরবত বানাতে পারে না, ইভেন্ট বেল ভেঙে ভেতর থেকে ভালোভাবে ওটা ছোটাতেও পারে না। কিন্তু আয়ু খুব ভালোভাবে তেকে শিখিয়ে দেয়। তে খুব সুন্দরভাবে বেলে শরবতটা বানিয়ে গ্লাসে ঢেলে তারপর আবারও জঙ্কুকের কাছে নিয়ে যায়। রুমে ঢুকে সোজা জঙ্কুকের সামনে দাঁড়িয়ে জঙ্কুকের দিকে গ্লাসটা এগিয়ে দিতেই জঙ্কুক বলে, আগেই তো বলেছি জিমিনের বানানো শরবত আমি জিমিনের হাতেই খাবো। এটা আমি বানিয়েছি। কথাটি শোনা মাত্রই জঙ্কুক তের হাত থেকে গ্লাসটা নিয়ে গটগট করে শরবতটা খেয়ে ফেলে। তারপরে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তের হাতে গ্লাসটা দিয়ে তের গালে একটা কিস করে দেয়। তে তো হা হয়ে যায় জঙ্কুকের এইরকম আচরণে। মুহূর্তের মধ্যেই কাজটা হয়ে গেছে। তে বুঝতেই পারে নাই জঙ্কুক এইরকম কিছু করবে। তারপর জঙ্কুক তেকে বলে, আমার বউ জীবনে প্রথম আমার জন্য নিজের হাতে কিছু বানিয়েছে, তাকে তো কিছু একটা দেওয়া আমার উচিত ছিল। এই মুহূর্তে তো রিটার্ন গিফট আমার কাছে নাই, তো এটাই দিলাম। আমি আশা করব আমার ওয়াইফের কাছে এই জিনিসটা ভালো লাগবে। কি ভালো লাগে নাই নাকি বেশি ভালো লেগেছে? আরেকটা দিই। এর আগে কি কখনোই শরবত বানান নাই? এর জন্যই তো একটুও ভালো হয় নাই। মানি হচ্ছে আপনার বানানো শরবতটা একটুও ভালো হয় নাই, আরো ভালো করতে হবে। কথাটি বলেই জঙ্কুক ল্যাপটপের দিকে তাকায়। তো ওখানেই চুপ করে দাঁড়িয়েছিল। এবার জঙ্কুকের কথাতে সে একটু অপমান বোধ করে। জঙ্কুক ল্যাপটপের দিকে তাকিয়েই থেকে বলে, যতদিন বেল গাছে বেল আছে ততদিনই আপনি শরবত বানাবেন আমার জন্য, আমাকে ছাড়া আর কাউকে খাওয়াবেন না। কেন? কারণ আমি চাই না কেউ আমার বইয়ের ভুল ধরুক। এমনিতেই তো বিয়েতে রাজি ছিলেন না, বাবার কথা মতো বিয়ে বসেছেন, এখন যদি উল্টাপাল্টা কাজ করেন মানুষ ভুল ধরে, সেটা কি ভালো হবে? তারপর তো আবার বাপের বাড়ি যেয়ে বলবেন বাবা কোথায় বিয়ে দিয়েছে, সবাই শুধু আপনার কাজের ভুল ধরে। এর তো ভীষণ বিরক্ত লাগছিল জঙ্কুকের মুখে এই রকম খোঁচা মার্কা কথা শুনে, কিন্তু সে মুখে কিছুই বলছে না। অন্যদিকে জঙ্কুক ইচ্ছা মেরে তেকে খোঁচা মেরে কথা বলছিল, কারণ জঙ্কুক চাচ্ছিল তে কিছু একটা বলুক। জঙ্কুক তের অ্যাংরি সাইডটা দেখতে চাচ্ছিল। সে চাচ্ছিল তার বউ তার সাথে ঝগড়া করুক, তর্ক করুক, কিন্তু তে তো কোনো কথাই বলে নাই। কথাটি শুনে তে ওখান থেকে চলে যায়। তারপর সারাদিন জঙ্কুকের সামনে আসে না তে, একটু দূরত্বই বজায় রাখে। রাতের বেলা আজকেও তে গিয়ে তার শাশুড়ি আর জিমিনের সাথেই ঘুমিয়ে পড়ে, আর জঙ্কুক বারান্দার রুমে ঘুমিয়ে পড়ে। তারপর সকালবেলা ঘুম ভাঙতে তে দেখতে পায় সে একাই বিছানায় শুয়ে আছে, সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যখনই ঘর থেকে বের হতে যাবে তখনই ঘরের সিঁড়িতে পা পিছলে পড়ে যায়। জঙ্কুক আগে থেকেই উঠোনেই ছিল। জিমিন আর আয়ু মিলে রান্নাঘরে রুটি বানাচ্ছিল। জঙ্কুক তেকে পড়ে যেতে দেখে সোজা হেঁটে এসে তেকে ধরে এবং ধরে টেনে তুলে। আপনার তো দেখছি অসুবিধার অভাব নাই। মানে বুঝতে পারলেন না? জ্ঞান হারানোর মতো পড়ে যাওয়ার অভ্যাসও আছে আপনার। তখন জঙ্কুকের মুখের দিকেই তাকিয়েছিল প্রচুর পরিমাণে বিরক্তি নিয়ে। সে মনে মনে বলছে, এই লোকটা দেখি কথায় কথায় আমাকে খোঁচা মারে। সেদিন শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটেছি, তাই পড়ে গেছি, আর আজকে সিঁড়িতে পানি বেঁচেছিল, এটা কি আমার দোষ? তের এইরকম ফেস দেখে জঙ্কুকের আরো হাসি পাচ্ছিল। সে হাসতে হাসতে তার নিজের কাজে মনোযোগ দেয়। তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে যখন রান্নাঘরে যাচ্ছিল তখন পা পিছলে আবারও পড়ে যায়। এটা দেখে জঙ্কুক আবারও হাসতে শুরু করে। এবার আর জঙ্কুক না, জিমিন এসে তেকে টেনে তুলে। তে শরীরে কাদা ভরে যায়। রাতের বেলা হালকা বৃষ্টি হওয়াতে জায়গায় জায়গায় উঠোনে পানি জমেছিল। জঙ্কুককে হাসতে দেখে তের তো প্রচুর পরিমাণে বিরক্ত লাগছিল, কিন্তু তারপরও সে তাকিয়ে তাকিয়ে জঙ্কুকের হাসি দেখছিল, কারণ প্রথম দিনই জঙ্কুকের হাসির উপরে তে ক্রাশ খেয়েছিল। তাই ও হাসলে তে তাকিয়ে তাকিয়ে দেখে। জঙ্কুক যতবারই হাসছিল তে ওর দিকে মগ্ন হয়ে তাকিয়েছিল। জঙ্কুক যখন এটা লক্ষ্য করলো তে শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না, জঙ্কুক তখন হাসি থামিয়ে চোখ দিয়ে ইশারা করতেই তে লজ্জা পেয়ে যায় আর একবারও জঙ্কুকের মুখের দিকে তাকায় না। তারপর সকালবেলা নাস্তা করে জঙ্কুক বাজারে চলে যায়। একটা ব্যাপার আয়ু ভীষণভাবে লক্ষ্য করছে, তার খুব খারাপও লাগছে। 3 দিন ধরে ছেলের বউ তার সাথে ঘুমায়। ছেলে একটা বারের জন্য বউকে কাছে ডাকে না, তেমন ভাবে দুজন কথাও বলে না। রুমে জানালাটা ভাঙা, জানালাটা ঠিকও করে না। আয়ু মিস্ত্রি ডেকে জানালাটা নিজেই ঠিক করায়। তারপর তেকে বলে তে যত জিনিসপত্র আর কাপড় চোপড় আছে সমস্ত কিছু যেন নিজের রুমে নিয়ে গিয়ে গুছায়। তে আর কোনো কথাই বলে না, শাশুড়ির কথা মতো তার জিনিসপত্র নিয়ে গিয়ে তার রুমে গুছিয়ে ফেলে। তারপর দুপুরবেলা জঙ্কুক বাড়িতে ফিরতেই তে আবারও বেলের শরবত বানায় এবং জঙ্কুকের কাছে আসে। জঙ্কুক কোনো কথাই বলে না, তের হাত থেকে বেলের শরবতটা খেয়ে ফেলে। গ্লাসটা তের হাতে দিয়ে তেকে জিজ্ঞাসা করে, জানালা কিভাবে ঠিক হলো? মা ঠিক করিয়েছে। জঙ্কুক থেকে আর কোনো কিছুই বলে না। সারা রুমের দিকে তাকিয়ে দেখে রুমটা খুব সুন্দর করে গোছগাছ করা। আর রুমটা কে পরিষ্কার করেছে? আমি করেছি। তাই? কথাটি বলে তে যখন রুম থেকে বের হতে লাগে ঠিক তখনই জঙ্কুক তাকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে।
কোথায় যাচ্ছেন? আমি তো নিচে যাবো, ছাড়ুন আমাকে। কেন? কেন ছাড়বো? আমার যখন ইচ্ছা তখন আমি আপনাকে ধরতে পারি, স্পর্শ করতে পারি। আর তাছাড়া শরবত খাওয়ালেন, রুমটাও পরিষ্কার করলেন, তো রিটার্ন গিফট তো দিতেই হবে। না না, দেখুন আমার গিফটের প্রয়োজন নেই। কিন্তু আমার তো দিতে ইচ্ছা করছে। জঙ্কক থেকে পেছন দিক দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল, আর তে জঙ্ককের হাতের বাহুতে মোচড়ামচড়ি করছিল নিজেকে ছাড়ানোর জন্য। জঙ্কক তো কিছুতেই তেকে ছাড়ে না, উল্টো তের ঘাড় থেকে চুল সরিয়ে তের ঘাড়ে তার ঠোঁট ছুঁয়ে রাখে। সঙ্গে সঙ্গেই তে বলে, কি করছেন? ছাড়ুন আমাকে। কেন ছাড়বো? আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? না, কেন? আমার অনেক সুরসুরি লাগছে, ছাড়ুন। কি শুধু সুরসুরি লাগছে আর অন্য কোনো কিছুই ফিল হচ্ছে না? না তো আর কি ফিল হবে, ছাড়ুন আমাকে। জঙ্কক থেকে ছেড়ে দিয়ে আস্তে করে থেকে তার নিচের দিকে ঘোরায়। তারপর জঙ্কক তার দুইটা হাত ঠুকিয়ে দেয় তার কানের নিচের গলার অংশটাতে। তারপর নিজের হাতে দুইটা বৃদ্ধা আঙ্গুল দিয়ে তার গাল স্পর্শ করতে থাকে আর তার চোখের দিকে তাকিয়ে বলে, এখনো সুরসুরি লাগছে, অন্য কিছু ফিল হয় না? তে জঙ্ককের চোখের দিকেই তাকিয়ে বলে, কি ফিল হবে? আপনি কি বোঝেন না? কি বুঝবো? কথাটি শুনে জঙ্কক তেকে ছেড়ে দেয়। কিছুটা অভিমানী সুরে তেকে বলে, যান, কিচ্ছু বোঝার দরকার নেই। তে তো অনেক অবাক হয়ে যায় জঙ্ককের এইরকম আচরণে। মনে মনে বলে, এই লোকটা এমন কেন? কখনো ভালো ব্যবহার করে, কখনো রাগ দেখায়। আসলে কি আমি বুঝতে পারি না। কি ব্যাপার? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? কিছু না। কথাটি বলেই তে রুম থেকে বের হয়ে চলে যায়। রাগে গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে বাইরে চলে যায়। আয়ু ব্যাপারটা লক্ষ্য করে জঙ্ককের রুমে আসে। জঙ্কক বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ মা, বলো। সত্যি করে বলতো বাবা, তোকে বিয়ে করিয়ে আমি কি কোনো ভুল করেছি? তোর আর বৌমার মধ্যে কি কোনো ঝামেলা আছে? কেন মা, হঠাৎ করে এ কথা কেন বলছো? বিয়ের পর থেকে আমি লক্ষ্য করছি তোর আর বৌমার মধ্যে দূরত্ব অনেক। তোদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক নাই। আহ মা, তুমি যে কি সমস্ত কথা বলো না। দেখ বাবা, আমি কিন্তু তোর মা। আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। সত্যি কথা বল, কি হয়েছে? জঙ্কক আয়ুর কথা শুনে আয়ুর হাত ধরে টেনে নিয়ে নিজের পাশে বসায়। তারপর প্রথম থেকে সমস্ত কিছু আয়ুকে খুলে বলে। তার সাথে এটাও বলে তে নিজের ডিসিশন নিজে নিতে পারে না, সব সময় অন্যের উপরে নির্ভরশীল থাকে। ছোটবেলা থেকে বাবার কথা মতোই উঠেছে, বসেছে, পড়াশোনা করেছে, কাপড় চোপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছুই বাবা ঠিক করে দিয়েছে। নিজের ব্যক্তিত্ব বলতে, নিজের পছন্দ বলতে, ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুই তার মধ্যে নাই। সব সময় পরনির্ভরশীল। এমনকি সামনে থেকে যে যেটা বোঝায় সে সেটাই বোঝে। নিজের বোঝ বলতে তার মধ্যে কিছুই নাই। তো বাবা বিয়ে দিয়ে দিল আর চুপচাপ বিয়ে করে নিল। একটা বারের জন্য জানার ইচ্ছাটুকু জাগলো না কার সাথে বিয়ে হচ্ছে, নামটা কি করে, কোনো কিছুই জানতে ইচ্ছা করে নাই। এমনকি এখনো তার জানার কোনো ইচ্ছা নাই তার হাজবেন্ড কি করে। এটা তো কি বলছিস বাবা? আমি তো তোকে বিয়ে দিয়েছিলাম যেন তুই সুখে থাকিস, ভালো থাকিস। এখন তো দেখছি। মা, তুমি শুধু শুধু চিন্তা কেন করছো? আমি ভালো আছি, আমি সুখে আছি। কিভাবে সুখে আছিস বাবা? তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই এখন পর্যন্ত তোকে হাজবেন্ডের। যখন থেকে বউ কি জিনিস, ভালোবাসা কি জিনিস আমি বুঝতে শিখেছি, তখন থেকেই আমার মধ্যকার ভালোবাসাগুলো আমার বউয়ের জন্য তিল তিল করে আমি সঞ্চয় করে রেখেছি। কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, অনেক মেয়েরা আমার পিছনে ঘুরেছে, অনেক প্রপোজাল দিয়েছে, আমি কখনো অ্যাকসেপ্ট করি নাই। ইচ্ছা করলে পারতাম মেয়েদের সাথে টাইম পাস করতে, প্রেম করতে, কিন্তু কখনোই করি নাই। কারণটা হচ্ছে আমার মধ্যকার সমস্ত প্রেমগুলো আমি আমার স্ত্রীর জন্য সঞ্চয় করে রেখেছি, শুধুমাত্র তাকেই দেব। মা, আমি আমার বউকে অনেক ভালোবাসি। স্বামী হিসেবে যতটুকু ভালোবাসা দরকার ততটুকুই বাসি। বিয়েটা আমার যেভাবেই হোক না কেন সেটা আমার জানার বিষয় না, কিন্তু সে এখন আমার অর্ধাঙ্গিনী। তাকে আমি অনেক ভালোবাসি আর তাকে সুখী রাখার জন্য যতটুকু ভালোবাসা দেওয়া প্রয়োজন ততটুকুই আমি দেব। আর আমি বিশ্বাস করি সেও আমাকে অনেক ভালোবাসবে। তো তুমি শুধু শুধু এই সমস্ত ব্যাপার নিয়ে চিন্তা করে অসুস্থ হও না। বিয়ে দিয়ে তুমি কোনো ভুল করো নাই। তোমার কাছে তো আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে তেকে এনে দিয়েছো। আমি সারা জীবন খুঁজলেও তের মতো কাউকে পেতাম না মা। আয়ু আর একটা কথাও বলে না। ছেলে ভালোবাসে তার বউকে, প্রচন্ড ভালোবাসে, এখানে তো তার কিছু বলার নাই। অন্যদিকে তেদের বাড়িতে ড্রয়িং রুমে বসে আছে জিহব আর আরেম চুপচাপ বসে আছে। আর জিহব সে কখন থেকে অভিযোগের উপরে অভিযোগ করেই যাচ্ছে তের বিয়ে নিয়ে। শেষমেশ না পেরে আরেম বলল, যে হোক, তোর সমস্ত কথাই ঠিক আছে, আমি মানছি আমি ভুল করেছি। 7 দিনের মধ্যে চ্যালেঞ্জ করে আমার একমাত্র মেয়েকে আমি হুটহাট করে বিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু এখন কি করব? গ্রামের বাড়ি, বিয়ে যখন হয়ে গেছে তখন এটা নিয়ে আর ঝামেলা করিস না। তাছাড়া ছেলের আর্থিক অবস্থা আমাদের থেকে কম হলেও সে অনেক শিক্ষিত। আশেপাশের 8-10টা গ্রামে এইরকম শিক্ষিত ছেলে নাই। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা বেশি দেখেই আমি তার হাতে আমার মেয়ে তুলে দিয়েছি। আর আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে সে অনেক বড় কিছু করতে পারবে। ভাইজান, আপনি কি বলছেন? ভবিষ্যতে কি হবে না হবে সেটা আপনি কি করে জানেন? যদি ভবিষ্যতে অবস্থা আরো খারাপ হয়ে যায়, ভবিষ্যতের আশা করে আমার ভাস্তি ওখানে পচে মরবে, কিভাবে থাকবে ওখানে? আপনি কাজটা মোটো ঠিক করেন নাই। যে হোক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। বড় ভাইয়ের মুখে মুখে এভাবে তর্ক করছিস কেন? তর্ক করছি না, আমার ভাস্তির জন্য আমার চিন্তা হচ্ছে। ভাইজান সবসময় সবার জন্য ঠিক ডিসিশনটা নিলেও এবার তীর জন্য সে অনেক খারাপ একটা ডিসিশন নিয়ে নিয়েছে। এটা তার মোটেও ঠিক হয় নাই। যাই হোক, বিয়ে যখন হয়ে গেছে, ভাস্তি জামাইয়ের সাথে আমি দেখা করতে চাই। খবর পাঠান, কালকে ওদেরকে আসতে বলেন। আমি সামনে থেকে দেখতে চাই ভাইজান কি দেখে এই ছেলের সাথে আমাদের বাড়ির একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দিল। অন্যদিকে জঙ্ককদের বাড়িতে দুপুরবেলা সবাই লাঞ্চ করতে বসেছে। বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়েছে, করলা ভাজি, টমেটোর চাটনি আর সাথে পাতলা ডাল। থেকে খুব আয়েশ করে খাবার খাচ্ছে, কিন্তু তে খেতে পারছে না। ইলিশ মাছ তের ভালো লাগলেও সে কাটা বাছতে পারে না।
4 বছর আগে একা একা ইলিশ মাছ খেতে গিয়ে তার গলায় কাটা বেঁধে যায়। তারপর থেকে তার মধ্যে ভয় ঢুকে যায়। এরপর থেকে মা আর দাদি তাকে মাছ বেছে দিত, তারপরে সে খাবার খেত। কিন্তু আজ মাও নাই দাদিও নাই, চুপ করে পেটে খাবার নাড়াচাড়া করছে, বলতে পারছে না কাউকে, কারণ সে তো কখনোই তার ভালো মন্দের কথা কারোর সাথে শেয়ার করে না। যে যেটা বলে, যে যেটা চাপিয়ে দেয়, সে সেটাই করে। জঙ্কুক খাচ্ছে আর চোখে তের মুখের দিকে তাকিয়ে দেখছে। তে ঠিক মতনে খাচ্ছে না, ব্যাপারটা জঙ্কুক বুঝতে পেরেছে। জঙ্কুক সব সময় খাবার সবার থেকে আগে খেয়ে শেষ করে উঠে চলে যায়, কিন্তু আজকে জঙ্কুক খুব আস্তে আস্তে খাবার খাচ্ছে। জিমিন যখনই খাওয়া দাওয়া শেষ করে উঠে ওখান থেকে চলে যায়, সঙ্গে সঙ্গে জঙ্কুকের পাশে গিয়ে বসে পড়ে। তের হাত থেকে প্লেটটা নিয়ে মাছ বাছতে শুরু করে। আয়ু ব্যাপারটা দেখে একটু হেসে ওখান থেকে চলে যায়। জঙ্কুক চাচ্ছিল জিমিন এখান থেকে চলে যাক, তারপরে সে নিজের হাতে তেকে খাইয়ে দেবে। সে খুব ভালো করে জানে তে মাছের কাঁটা বাছতে পারে না। জঙ্কুক তেকে ভালোবাসে, তের সম্পর্কে সমস্ত কিছু জানার তার আগ্রহ আছে, তাই সবটা সে জেনেছে। তের দাদির কাছ থেকে তের ভালো মন্দ, ভালো লাগা খারাপ লাগা এভরিথিং সে জেনে এসেছে, কারণ সে চায় তার বউকে যথাযথ সুযোগ সুবিধা দেবে তার সামর্থ্য অনুযায়ী। জঙ্কুক মাছ বেছে ভাত তের মুখে ধরে, কিন্তু তে হা করে না। কি হলো, খাচ্ছেন না কেন? আমি খেতে পারবো। হ্যাঁ, কতটা পারবেন সেটা তো আমি দেখতেই পারলাম। এখন চুপচাপ হা করেন আর খাবারটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। তে আর কোনো কথাই বলে না, জঙ্কুকের হাতে খাবারটা খেয়ে নিচ্ছিল, কারণ এমনিতেই তার অনেক খিদা পেয়েছিল। সেই কারণে সে চুপচাপ জঙ্কুকের হাতে খাবার খাচ্ছে। জঙ্কুক একটু একটু করে মাছ বেছে তেকে ভাত খাইয়ে দিচ্ছে। তেও চুপচাপ করে সম্পূর্ণ খাবারটাই জঙ্কুকের হাতে খেয়ে নিল। খাবার খাওয়া শেষ হতে জঙ্কুক তেকে বলে, তে আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? আমি সব সময় আপনার ভালো মন্দের খেয়াল রাখবো তে, কিন্তু যতটুকু আমি বুঝতে পারবো না সেটা আপনি নিজের মুখে আমাকে বলবেন, বলবেন তো? আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। এর কথাতে জঙ্কুক একটু বিরক্ত হয়ে যায়। বুঝতে হবে না, ওঠেন এখান থেকে। জঙ্কুকের ধমক খেয়ে তে চমকে যায়, দ্রুত পায়ে হেঁটে জিমিনের কাছে চলে যায়। আর যেতে যেতে মনে মনে ভাবে, এই লোকটা এমন কেন? মাত্রই নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে আর এখন আমাকে বকছে। তারপরে জঙ্কুক তার রুমে চলে যায়। বিকাল হয়ে যায়, তে তার কাছে আসে না। সন্ধ্যার আগে আগে জঙ্কুক রুম থেকে বের হয়ে মার রুমে যেয়ে দেখে তারা তিনজন বসে বসে গল্প করছে। জঙ্কুক সবাইকে উদ্দেশ্য করে বলে, বাজারে যাচ্ছি আমি, কারোর জন্য কিছু আনতে হলে আমাকে বলতে পারে। তখন জিমিন বলে, ভাইয়া আমার জন্য ফুচকা নিয়ে আসিস। জঙ্কুক বাবা আমার জন্য পান সুপারি আর রতন জর্দা নিয়ে আসবি। তে কিছুই বলে না, মাথা নিচু করে বসেছিল। জিমিন আর আয়ু তের মুখের দিকে তাকিয়ে আছে, সাথে জঙ্কুকও। তে চুপ থাকতে দেখে আয়ু আস্তে করে জিমিনকে একটা ধাক্কা মারে। তখন জিমিন থেকে বলে, ভাবি ভাইয়া বাজারে যাচ্ছে, তোমার কিছু লাগবে না? জিমিনা, আমার কিছুই লাগবে না। কথাটি বলে তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে দেখে জঙ্কুক তার দিকে অ্যাংরি লোকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে সে মাথাটা নিচু করে ফেলে। জঙ্কুক আর কোনো কথা বলে না, বাজারে চলে যায়। রাত 8টার দিকে জঙ্কুক বাজার থেকে আসে। হাতে একটা শপিং ব্যাগ ছিল। মার সামনে দাঁড়িয়ে শপিং ব্যাগ থেকে জর্দা, পান, সুপারি বের করে মার হাতে দেয়। আর তারপর জিমিনকে তার ফুচকার প্যাকেটটা দিয়ে হাতে রাখা শপিং ব্যাগটা নিয়ে তার রুমে চলে যায়। জিমিন ফুচকার প্যাকেটটা থেকে ফুচকা বাটিতে ঠেলে সবার আগে প্রথম পিসটা তের মুখের সামনে নিয়ে ধরে। ভাবি প্রথমটা তুমি খাও। না জিমিন, আমি খাবো না। প্লিজ ভাবি, তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি রাগ করবো। জিমিন, আমি খাই না। না, খেতেই হবে। যদি না খাও তাহলে আমি তোর সাথে কথাই বলবো না। তে আর কি করবে, জিমিনের মন রাখার জন্য জিমিনের হাত থেকে ফুচকাটা সে খেয়ে ফেলে। আর সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে, কারণ জঙ্কুক প্রচুর পরিমাণে ঝাল দিয়ে ফুচকা নিয়ে এসেছিল। অন্য সময় যখন জিমিনের জন্য ফুচকা আনে তখন ঝাল দিয়েই আনে, কিন্তু আজকে তার থেকে ডাবল ঝাল দিয়ে এনেছে, কারণ জঙ্কুক জানে জিমিন কখনোই তেকে রেখে খাবে না। আর তেকে ঝাল খাওয়ানোর জন্যই জঙ্কুক ইচ্ছা করে ঝালটা বেশি দিয়েছে। আয়ু আর জিমিন দুজন অস্থির হয়ে গেছে তেকে এভাবে দেখে। তারা পানি দিচ্ছে, কিন্তু তের ঝালের কারণে কাশি হচ্ছিল। জিমিন আয়ুর চিল্লাচিল্লি শব্দ শুনে জঙ্কুক নিচে যায়। গিয়ে দেখে তের চোখ দিয়ে পানি পড়ছে আর ঠোঁট দুটো পুরোপুরি লাল হয়ে আছে। কি হয়েছে এখানে? ভাইয়া তুই তো এত ঝাল দিয়ে কখনো ফুচকা আনিস না, তাহলে আজকে এত মরিচ কেন দিয়েছিস? ও, ঝাল কি বেশি হয়ে গেছে? জিমিন তুই যা তো, তেকে নিয়ে যা রান্নাঘরে, যেয়ে দেখবি চিনির কৌটো আছে, ওকে চিনি খাওয়া। না থাক জিমিন, তোর যেতে হবে না। তে আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে চিনি দিচ্ছি। জঙ্কুক তেকে নিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে যেয়ে চিনির কৌটো থেকে চিনি বের করে তের হাতে দেয়। তে চিনি খাচ্ছে, তারপরও তার ঝাল কমছে না, চোখ দিয়ে পানি পড়ছে। জঙ্কুক নিজেকেই এখন নিজে বকা দিচ্ছে। কেন করতে গেল এটা সে খুব ভালো করে জানতো যে তে ঝাল খেতে পারে না। তো তার তের প্রতি ভীষণ অভিমান জন্মেছিল। বাজারে যাওয়ার আগে এত করে বললো কি লাগবে, কতটা সময় দাঁড়িয়েছিল মুখের দিকে তাকিয়ে। মেয়েটা একটা বারের জন্য মুখ ফুটে কিছু বললো না। কেন বলবে না, কেন বললো না? এই কারণেই রাগে এই কাজটা করেছে জঙ্কুক। এর চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। জঙ্কুকের আর সহ্য হচ্ছে না। দু হাত দিয়ে তের গাল দুটো ধরে চোখের পানি মুছতে মুছতে জঙ্কুক বলে, অনেক ঝাল লাগছে। কোনো কথা বলে না, উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানাচ্ছে। জঙ্কুকের খুব খারাপ লাগছিল। সে বুঝতে পারছিল না কিভাবে সে তার বইয়ের এই ঝাল লাগার কষ্টটা দূর করবে। চোখ দিয়ে তো পানি পড়েই যাচ্ছে আর জঙ্কুক নিজের হাত দিয়ে পানি মুছতেই আছে। হঠাৎ করেই জঙ্কুক ভাবলো এই মুহূর্তে তের ভীষণ ঝাল লাগছে। এটার ওপর থেকে মনোযোগটা অন্যদিকে নিতে পারলেই তের ঝাল লাগাটা কমে যাবে। কিন্তু কি করে তের ফোকাসটা ঝালের উপর থেকে সরিয়ে অন্যদিকে ফেলবে। জঙ্কুক আর 7-5 না ভেবে তের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। শক্ত করে নিজের ঠোঁটের সাথে তের ঠোঁটটা চেপে ধরলো। প্রচুর পরিমাণে ঝালের কারণে তের ঠোঁট দুটো পুরোপুরি গরম হয়ে আছে। ঠোঁট থেকে লালা বের হচ্ছে। জঙ্কুক চষে সমস্ত লালা নিজের মধ্যে নিয়ে নিল। খুব ঠিকভাবে কিস করতে শুরু করলো তের ঠোঁটে। তে তো পুরোই আশ্চর্য হয়ে গেছে জঙ্কুকের এই রকম আচরণে। জঙ্কুক তো থামার নামই নিচ্ছে না। চাচ্ছিল তো তের ঝাল কমাতে, এখন নিজেই তের ঠোঁটে ডুবে গেছে।
কিছু বলছে না, তার মধ্যে এগুলোর কোনো ফিলিংসই নেই। সে চুপ করে জঙ্কুক কি করছিল সেটা দেখছিল আর পুরোপুরি ফোকাস চলে গিয়েছিল জঙ্কুকের কাজে। তাই তের চোখ দিয়ে আর পানি পড়ছে না। জঙ্কুক তো 2 হাত দিয়ে তের গাল দুটো শক্ত করে ধরে রেখেছিল। কিছুক্ষণ কিস করার পর জঙ্কুক যখন অনুভব করলো তের চোখ দিয়ে আর পানি পড়ছে না, তখন সে বুঝতে পারলো এর আর এখন ঝাল লাগছে না। ঝালও কমে গেছে আর ঝালের উপর থেকে পুরোপুরি ফোকাস চলে গেছে জঙ্কুকের উপরে। জঙ্কুক আস্তে করে তের ঠোঁট ছেড়ে দিল আর ছেড়ে দেওয়ার আগে সফট একটা কিস করে নিল ঠোঁটে। তারপর তেকে বলে, ঝাল কমেছে আপনার? তে কিছুই বলে না, চুপ করে উপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। তারপর তে ওখান থেকে রুমে চলে যায়। জঙ্কুক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, হলো এটা, আমি তাকে এত লং টাইম এত ডিপ কিস করলাম, তার মধ্যে কোনো ফিলিংস নাই, ভালো লাগা খারাপ লাগার কোনো অনুভূতি নাই। ভালো না লাগুক, খারাপ লাগলেও তো দুটো কথা বলতে পারতো, একটু ঝগড়াই করতো আমার সাথে। হে আল্লাহ, আমার বউটা এত ইমোশনলেস কেন? তার মধ্যে কি কোনো প্রকার ইমোশন কাজ করে না? বসতে বললে বসে থাকবে, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে থাকবে। এত সহজ সরল কেন? একটু কম সহজ সরল হলে কি হতো? তারপর রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তে যখনই তার শাশুড়ি মার বিছানায় ঘুমাতে যায়, তখন আয়ু তেকে বলে, বৌমা, আজ থেকে তুমি তোমার রুমে তোমার স্বামীর সাথে ঘুমাবে। রুমের জানালা ঠিক করে দিয়েছি, তোমার আর এখানে ঘুমাতে হবে না। তবে তুমি এভাবে কেন বলছো? ভাবি যখন এসেই পড়েছে, আজকে রাতটা থাকুক না। না জিমিন, সেটা সম্ভব না। তে তুমি যাও না। ভাবি তুমি যেও না, পুপি থাকুক না। জিমিন, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। ওর বিয়ে হয়ে গেছে, ওর বর আছে, আর বরকে একা বিছানায় ফেলে রেখে এখানে ঘুমানোটা ঠিক না। ও যাও, তুমি যাও বৌমা, তুমি গিয়ে তোমার স্বামীর সাথে ঘুমাও। এর কোনো কথাই বলে না, কারণ সে তো কখনোই কারো কথার প্রতিবাদ করে না। যে যেটা বলে সেটাই শুনে সে সোজা হেঁটে চলে যায় জঙ্কুকের রুমে, মানে নিজের রুমে। রুমে গিয়ে দেখে জঙ্কুক বিছানায় শুয়ে ফোন টিপছে। তে কোনো কথাই বলে না, দরজার সামনে চুপ করে দাঁড়িয়েছিল। জঙ্কুক এক নজর থেকে দেখে, তারপর আবারও জঙ্কুক তার ফোন চাপতে শুরু করে। 5 মিনিট পর ফোনটা হাত থেকে রেখে বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে জঙ্কুক। আর তে এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। 5 মিনিট পর জঙ্কুক চোখ খুলে তের দিকে তাকায়। কি হয়েছে? কি সমস্যা? দাঁড়িয়ে আছেন কেন? আসলে মা আমাকে এই রুমে পাঠিয়ে দিয়েছে ঘুমানোর জন্য। তো দাঁড়িয়ে কেন আছেন? এসে শুয়ে পড়েন। নাকি নিজের উপরে কন্ট্রোল নাই দেখে ভয় পাচ্ছেন? যদি ঘুমের মধ্যে আমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলেন? কি বলছেন এসব? কি বলছি বুঝতে পারছেন না? দেখুন, আমি ওই টাইপের মেয়ে না। তাহলে আমাকে একটু বোঝান তো, আপনি কোন টাইপের মেয়ে? আপনি এত ভীতু কেন বলেন তো? কি বলছেন? আমি মোটেও ভীতু না। তাহলে আপনি আমাকে ভয় কেন পান? আমি আপনাকে ভয় পাই না। ভয় পান না? না। তাহলে ফার্স্ট নাইটে আমাকে দেখে সেন্সলেস কেন হয়ে গিয়েছিলেন? দয়া করে আজকে আবার সেন্সলেস হয়ে যাবেন না প্লিজ। জঙ্কুকের মুখে খোঁচা মার্কা কথা শুনে তে একটু অপমান বোধ করে। সোজা হেঁটে বিছানার অপর সাইডে চলে যায়। বিছানায় বসে যখনই বালিশটা টান দেয়, তখন দেখতে পায় বালিশের নিচে অনেকগুলো চকলেট, সবগুলাই স্ট্রবেরি ফ্লেভারের। তে তো হা করে চকলেটগুলো দিকে তাকিয়েছিল। এগুলো সবগুলোই তার পছন্দের চকলেট, আর সব থেকে বড় কথা তার পছন্দের ফ্লেভারের চকলেট। জঙ্কু কিভাবে জানলো? তখন জঙ্কু বিছানায় উঠে বসে এবং তের দিকে কিছুটা এগিয়ে আসে। বালিশের নিচ থেকে একটা চকলেট হাতে নিয়ে চকলেটটা ছুটিয়ে তের মুখের সামনে ধরে জঙ্কুক আর বলে, আমার বউকে আমি ভালোবাসি। তার অনুমতি থাকলেও বাসি, আর অনুমতি না থাকলেও বাসি। আর যদি একবার সে অনুমতি দেয়, তাহলে ভালোবাসার মাত্রাটা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারি। যখন বউকে ভালোই বেশি ফেলেছি, তখন বউয়ের ভালো লাগা, পছন্দ অপছন্দের জিনিসগুলা তার মুখ ফুটে বলার প্রয়োজন নাই। আমি ঠিক খুঁজে বের করে নেব। কথাটি বলে জঙ্কুক তখনও চকলেটটা তের মুখের সামনেই ধরে বসেছিল। হঠাৎ করেই জঙ্কুক চোখ দিয়ে ইশারা করে চকলেটটা থেকে। তে আস্তে করে জঙ্কুকের হাত থেকে চকলেটটা খেয়ে নেয়। জঙ্কুক বালিশটা সোজা করে বিছিয়ে দিয়ে তেকে বলে, এখন চুপচাপ বিছানায় শুয়ে পড়ুন। আমি কিছুই মনে করব না রাতের বেলা যদি আপনার হাত পা আমার শরীরে উঠে পড়ে। আর এত ভয় পাওয়ার কিংবা ভাবার কিছু নাই। আমি জানি ঘুমের মধ্যে পাশের জনকে আপনার জড়িয়ে ধরার অভ্যাস আছে। আমি কিছু মনে করব না। আফটার অল উই আর হাজব্যান্ড ওয়াইফ না? শুধুমাত্র হাত পা কেন, আপনি চাইলে আমি আপনাকে বুকে নিয়ে ঘুমাতে পারি। জঙ্কুকের কথায় তে প্রচুর পরিমাণে লজ্জা পেয়ে যায়, কারণ জঙ্কুকের বলা প্রত্যেকটা কথাই সত্য। আর এই সমস্ত ইনফরমেশনগুলো জঙ্কুক জেনেছে লিসার কাছ থেকে। লিসা সমস্ত কিছুই তার নাতি সম্পর্কে নাতি জামাইকে বলে দিয়েছে। তে তো চুপ করে বিছানায় শুয়ে পড়ে। জঙ্কুক ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে এসে পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তে ঘুমিয়ে যায়। আর যেটা লিসা বলেছে ঠিক সেই কাজটাই করে। আসলে তের মধ্যে তো এখন পর্যন্ত সেই রকম কোনো ফিলিংস আসে নাই, যে কারণেই তে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। কিন্তু জঙ্কুক তো ঘুমাতে পারছিল না। জঙ্কুকের মধ্যে কিছুটা অস্থিরতা কাজ করছিল, যেটার কারণে তার ঘুম হচ্ছিল না। হঠাৎ করেই তে জঙ্কুককে জড়িয়ে ধরে। জঙ্কুক একটু মৃদু হাসে, তারপর তেকে তার বুকে টেনে নেয় এবং শক্ত করে জড়িয়ে ধরে। জঙ্কুক তো ভীষণ খুশি হয়ে যায়, মনে মনে বলছে, উফ জান, ঠিক সময় একেবারে আমার কাছে এসেছো। আমার অশান্ত মনটাকে একটু শান্ত করার জন্য তোমার একটু স্পর্শের প্রয়োজন ছিল। যাই হোক, তোমার এই বদভ্যাসটার কারণে আমার অনেক সুবিধা হয়ে গেল। কথাটি বলেই জঙ্কুক আরো শক্ত করে তেকে জড়িয়ে ধরে তের কপালে একটা কিস করে। তারপর ঘুমন্ত তের ঠোঁটে এটা সফট কিস করে। জঙ্কুক মনে মনে বলে, এতটুকুই আমার জন্য যথেষ্ট। তুমি যে পর্যন্ত আমার ভালোবাসা অনুভব না করবে, সেই পর্যন্ত এর থেকে বেশি আমি আগাবো না। আমি তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনতে চাইতে।
ফজরের আজানের সময় জঙ্কক ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে দেখে তে তার বুকের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। জঙ্কক তের মুখের দিকে তাকিয়ে একটা স্মাইল করে, তার খুব ভালো লাগছিল। এতদিন হয়ে গেছে সে বিয়ে করেছে, কিন্তু আজকেই সে ফিল করছিল সে বিবাহিত। তের মাথায় হাত বুলিয়ে দেয় জঙ্কক। তের মুখের দিকে তাকিয়ে সে মনে মনে বলে, জান পাখি, এই যে কত নিশ্চিন্তে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছ, স্বামীর হার্টবিটের শব্দটা শুনতে পাচ্ছ, খুব ভালো লাগছে তাই না? খুব শান্তিতে ঘুমাচ্ছ। আমি কবে ঘুমাবো তোমার বুকে মাথা রেখে? আমি কবে শুনবো তোমার হার্টবিটের শব্দটা? কবে পারমিশন দিবে বলো তো? জান, আমি জানি তো আমার কোনো প্রকার কোনো পারমিশনের দরকার নাই, কিন্তু আমি চাই তুমি তোমার হৃদয়টা পুরোপুরিভাবে আমার জন্য উন্মুক্ত করে দাও। যেদিন তুমি দু হাত মিলে আমাকে তোমার বুকে ডাকবে, আমি সেই দিনই তোমার বুকে মাথা রাখবো। জান, আমার জান পাখিটা এত কিউট কেন, কত সুন্দর আমার বউটা। ইচ্ছা তো করছে আমি এখনই খেয়ে ফেলি, তো এখন খাওয়া যাবে না, বদ হজম হয়ে যাবে। জান, তুমি জানো আমার কত ইচ্ছা তোমার সাথে একটু আহ্লাদ করে কথা বলতে, কিন্তু আমি বলতে পারি না। কিভাবে বলবো বলো তো? তোমার পাশ থেকে তো একটু ইশারা পাই না আমি। তুমি একটু ইশারা করলেই তো আমি তোমার সাথে কত আহ্লাদ করতাম। জঙ্ককের কপালে আর দু গালে দুটা কিস করে তেকে বালিশে শুইয়ে দিয়ে বিছানা থেকে উঠে তার কাজে চলে যায়। সকাল সকাল তাকে আবার তার খেতে যেতে হয়, সেখানে অনেক কাজ থাকে যেটা তার করতে হয়। সে না গেলে তো হবে না। জঙ্কক তো তাকে ভালোবাসে, কিন্তু সেটা তের কাছে সে প্রকাশ করতে চাচ্ছে না। আবার নিজের কন্ট্রোলেস হয়ে তের কাছে চলে যায়, রোম্যান্স করে ফেলে। কারণটা হচ্ছে তে যখন জানতে পারবে জঙ্কক তাকে ভালোবাসে, তখন তে যদি ভাবে আমার স্বামী আমাকে ভালোবাসে, এখন তাকে আমার ভালোবাসা দিতে হবে, তাহলে তো আর তের মন থেকে ভালোবাসাটা সৃষ্টি হলো না। জঙ্কক চাচ্ছে তের মন থেকে তার জন্য ভালোবাসাটা সৃষ্টি হোক, যে কারণে নিজেকে এতটা আড়াল করে রাখে তের কাছ থেকে। কারণ তে তো অন্য মেয়েদের থেকে আলাদা, তার মধ্যে কোনো প্রকার কোনো ব্যক্তিত্ব নাই যে যখন তাকে যা বলে সে সেটাই করে, সেটাই মাথা পেতে নেয়। তো এখন যখন তে জানতে পারবে তার হাজবেন্ড তাকে ভালোবাসে, তখন সামাজিকতার ধারাবাহিকতা অনুযায়ী তেও ভাববে আমার হাজবেন্ডকে ভালোবাসা উচিত। কিন্তু ওটা কি মন থেকে ভালোবাসা হবে? আমার তো মনে হয় হবে না। আসলে গ্রামের অ্যারেঞ্জ ম্যারেজ গুলাতে এইরকমই হয়। আসলে এইরকম অনেক দেখেছি, গ্রামের ছেলেরা বিয়ের পরে বউকে বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি, সামাজিকভাবে সংসার করতে থাকে, আর মেয়েগুলাও স্বামীর সাথে তাল মিলিয়ে সামাজিকভাবেই সংসার করতে থাকে। দুজনের মধ্যকার মনের কথাগুলো কেউ কারো কাছে এতটা প্রকাশই করে না। হয়তো যেমনটা স্টোরির মধ্যে তাই করতে পারছে না, কিন্তু সামনে দেখি কি হয়। ঘুম থেকে উঠে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। সে কোথায় আছে, কার সাথে আছে সেটা তার মনেই নাই। কয়েক সেকেন্ড পর যখন তার ধ্যান ফিরে যে কাল রাতে সে তার হাজবেন্ডের সাথে ছিল, তখন বিছানায় জঙ্কককে খুঁজতে শুরু করে। কিন্তু জঙ্কক বিছানায় ছিল না। তে শরীরে একটা পাতলা কাঁথা জড়ানো ছিল। কাঁথাটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল। তে বারবার কাঁথাটা তার নাকের কাছে নিয়ে স্মেল নিচ্ছিল। তার খুব ভালো লাগছিল। সে ভাবছিল কাঁথাটা তার শরীরে কোথা থেকে আসলো। তখনই তার মনে পড়ে কাল রাতে তো জঙ্কক তার সাথে ছিল, হয়তো বা তার ঠান্ডা লাগছিল দেখে জঙ্কক কাঁথাটা তার শরীরে জড়িয়ে দিয়েছে। তে একটু মৃদু হাসে, গন্ধটা তাহলে জঙ্ককের শরীরের, সেটা ভেবে একটু লজ্জা পেয়ে যায়। তারপর কাঁথাটা সুন্দর করে ভাঁজ করে বিছানা গুছিয়ে ঘর গুছিয়ে নিচে চলে যায়। আয়ু আর জিমিনের সাথে রান্নাঘরে বসে নাস্তা বানাচ্ছিল। ঠিক তখনই জঙ্কক বাড়িতে আসে। রান্নাঘরের সামনে দাঁড়িয়ে তেকে বলে, তে আপনার বাবা ফোন করেছে, একটু পরে আমাদের আপনাদের বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি করে গোসল করে তৈরি হয়ে নেন। কথাটা শুনে তোতে ভীষণ খুশি হয়ে যায়। মোড়া থেকে এক লাফে উঠে জঙ্ককের পুরোপুরি সামনে চলে আসে। হাসি মুখে জঙ্কককে বলে, সত্যি বলছেন আমার বাবা ফোন করেছিল, আমরা যাবো ওখানে? যাবো, যান, নাস্তা করে তাড়াতাড়ি তৈরি হয়ে নেন। কথাটি শুনে তে খুশি হয়ে ঘরে চলে যায়। তখন জঙ্কক মনে মনে বলে, বাবার বাড়ি যাবে শুনে কত খুশি হয়ে গেল। জঙ্কক হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে দেখে তে ব্যাগে কাপড় গোছাচ্ছে। কি করছেন এগুলো? ব্যাগে কাপড় কেন গোছাচ্ছেন? কেন? আপনি তো বললেন আমাদের বাড়ি যাব, তো আপনাদের বাড়ি যাবেন দেখে কাপড় কেন গোছাবেন? কেন থাকবো না? কেন থাকতে হবে? 20 মিনিটের রাস্তা রিক্সা দিয়ে গেলে, ওখানে আবার থাকার কি প্রয়োজন? রাত 10টা বাজলেও আমরা ব্যাক করব, কোনো কাপড় গোছাতে হবে না, আপনি গোসল করে তৈরি হয়ে নেন। তাতে বলে জঙ্কক টাওয়াল হাতে নিয়ে হাত মুখ মুছতে মুছতে বিছানায় বসে তের দিকে তাকিয়ে দেখে তের মুখটা শুকনো হয়ে গেছে। জঙ্কক বিছানা থেকে উঠে এসে তের সামনে দাঁড়িয়ে তে দু গালে ধরে তের চোখের দিকে তাকিয়ে বলে, দেখুন তে, আমার অনেক কাজ আছে, আমি কাজ রেখে আপনাদের বাড়িতে থাকতে পারবো না, আর আপনাকে ওখানে রেখে আসলে আমি ঠিকভাবে কাজে মনোযোগ দিতে পারবো না। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে এসে যখন আমি আপনার মুখটা দেখি, তখন আমার শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তাই আমার ক্লান্তি দূর করার জন্য আপনাকে প্রয়োজন। আপনি কি বুঝতে পারছেন আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি? তে চুপ করে জঙ্ককের চোখের দিকে তাকিয়ে আছে, ইমোশনলেস ফেস নিয়ে। সে কিছুই বলছে না। জঙ্কক তের মুখের দিকে তাকিয়ে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর তেকে ছেড়ে দিয়ে গিয়ে আলমারি খুলে একটা হালকা গোলাপি রঙের শাড়ি বের করে এনে তের হাতে দিল। তে, এটা আমি কালকে আপনার জন্য এনেছি, আপনাকে এই রংটাতে অনেক সুন্দর লাগবে। তে আর কোনো কথাই বলে না, শাড়িটা হাতে নিয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে জিমিন নাস্তা করে প্রাইভেটে চলে গেছে। এখন সে কিভাবে গোসল করবে? আজ তো আর জিমিন নাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে পাহারা দিবে। শাশুড়িকে বলবে, তার উপায় নাই। সে কখন থেকে গ্রামের একটা পুরুষ আর একটা মহিলা রান্নাঘরে বসে আয়ুর সাথে আড্ডা মারছে, সে যে গিয়ে বলবে সেটা পারছে না। কিভাবে বলবে? মানুষ কি ভাববে? সে চুপ করেই দাঁড়িয়েছিল। জঙ্কক ঘর থেকে বের হয়ে দেখে তে এখনো কাপড় হাতে নিয়েই দাঁড়িয়ে আছে। তারপর জঙ্কক তের কাছে যায় এবং গিয়ে তেকে বলে, আমি দাঁড়াচ্ছি, আপনি যান, গিয়ে গোসলটা সেরে ফেলেন।
জঙ্কুককে দেখেই তে অনেক খুশি হয়ে যায়। জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা স্মাইল করে তাড়াতাড়ি করে গোসলখানায় চলে যায় গোসল করার জন্য। ঝটপট গোসল করে পেটিকোট আর ব্লাউজটা পরে শাড়িটা কোনো রকম গায়ে পেঁচিয়েই যখনই গোসলখানা থেকে বের হতে যাবে ঠিক তখনই জঙ্কুক বলে, কি করছেন তে? কেন? যান ভিতরে যান, ভালোভাবে শাড়ি পরে তারপরে বের হবেন। আসলে গোসলখানার ফ্লোরটা তো পানি দিয়ে ভেজা, এখানে আমি ভালো করে শাড়িটা পরতে পারছি না। পড়তে পারছি না বললে তো হবে না, চেষ্টা করেন পড়তে পারবেন। আর ভালোভাবে শরীর থেকে বের হবেন। আপনি দেখতে পাচ্ছেন না রান্নাঘরের সামনে মানুষ বসে আছে? আমি চাই না আপনাকে কেউ এভাবে দেখে ফেলুক। আর একটা কথা বলে না, চুপ করে গোসলখানার ভেতরে চলে যায়। শাড়িটা পরে গোসলখানার পর্দাটা একটু সরিয়ে জঙ্কুককে বলে, এই যে দেখুন এবার হয়েছে। জঙ্কুকদের পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, না হয়নি, কিভাবে পরলেন? এটা শাড়ি পরা হয়েছে। এই শাড়ির আঁচল দিয়ে তার পুরোটা শরীর ভালোভাবে ঢেকে জঙ্কুককে বলে, চলুন এখন ঘরে চলে যাই, ঘরে গিয়ে তারপরে ভালোভাবে পরে নিব। না, এখানেই পরে ভালোভাবে তারপরে বের হন। কিন্তু এখানে তো ভালোভাবে কুচিটা দিতে পারছি না, নিচে তো পানি, শাড়িটা ভিজে যাবে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে জঙ্কুক গোসলখানার মধ্যে ঢুকে পড়ে। জঙ্কুক তে শাড়িটা ধরে সুন্দর করে কুচি দিয়ে দিচ্ছে, আর তে চুপ করে দাঁড়িয়ে আছে। তার হাজবেন্ড যে তার শরীরে টাচ করে তাকে শাড়ি পরাচ্ছে সেই দিকে তার কোনো খেয়ালই নাই। সে তো উত্তেজিত হয়ে আছে কখন নিজের বাড়ি যাবে। সে শুধু জঙ্কুকের শাড়ি পরার দিকে তাকিয়ে তাকিয়ে নিজের বাড়ি যাবে সেটা ভাবছিল। শাড়ির আঁচলটা তে বুকে না নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছিল। আর জঙ্কুক বেচারা তো তেকে শাড়ি পরাতে এসে তার অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে। শাড়ি পরাচ্ছে আর চোখে তেকে দেখছে। শাড়ির কুচিগুলো ভাঁজ করে যখনই জঙ্কুক তের পেটের মধ্যে হাত দিয়ে কুচিগুলো পেটিকোটে ভরে ঠিক তখনই তের শরীরটা একটু কেঁপে ওঠে। এতক্ষণ সে যেন হারিয়েছিল তার ভাবনার জগতে, এখন সে রিয়েলিটিতে এসেছে। শরীরটা কেঁপে উঠছিল জঙ্কুকের টাচে। তাড়াতাড়ি করে আঁচল দিয়ে যখনই বুকটা ঢাকতে যাবে তখন জঙ্কুক হাতের আঁচলটা ধরে ফেলে। এর হাত ধরে টেনে এনে জঙ্কুক একেবারে তার বুকের সাথে মিশিয়ে ফেলে তেকে। তের গরম নিঃশ্বাস জঙ্কুকের গলার উপরেই পড়ছিল। জঙ্কুক পেছন দিকে হাত দিয়ে তের খোপাটা খুলে ফেলে। তারপর টাওয়াল দিয়ে সুন্দর করে তের চুলগুলো মুছে দিতে থাকে। জঙ্কুক লক্ষ্য করছিল তাড়াতাড়ি গোসল করার কারণে তে তার মাথার চুলগুলো ভালোভাবে মুছে নাই। জঙ্কুক পরম যত্নে তের চুলগুলো মুছে দিচ্ছিল আর তে জঙ্কুকের বুকের সাথে মিশেই দাঁড়িয়েছিল। এই প্রথমবার সে তার হাজবেন্ডের শরীরের স্মেল পাচ্ছিল, তাও আবার সজ্ঞানে। রাতের বেলা যখন ঘুমিয়েছিল তখন তো টের পায় নাই, কিন্তু এখন পুরোপুরি ভাবেই টের পাচ্ছে। এর কাছে ভীষণ ভাল লাগছিল, তাই সে একটু নড়াচড়া করছিল না, ওভাবেই জঙ্কুকের বুকের সাথে মিশেই দাঁড়িয়েছিল। কারণ জ্ঞান হওয়ার পর থেকে এখন পর্যন্ত এতটা যত্ন এতটা আদর সরাসরি ভাবে তাকে কেউই করে নাই। বাবা মা তাকে ভীষণ ভালোবাসে, তবে ডিসিপ্লিন মেনটেন করে। জঙ্কুক অনুভব করছিল তে তার এতটা কাছে এসেছে, কিন্তু তের একটু খারাপ লাগছে না। উল্টো তে তার সারা শরীরের ভরটা জঙ্কুকের শরীরের উপরে ছেড়েই দাঁড়িয়ে আছে। জঙ্কুক তের মাথার চুল সুন্দর করে মুছে দিয়ে শাড়ির আঁচলটা বুক থেকে পেছন দিক দিয়ে নিয়ে সুন্দর করে একটা ঘুমটা দিয়ে দেয়। তারপর তার গাল দুটো ধরে জঙ্কুক বলে, মাশাআল্লাহ, আমার বউটা তো দেখতে একেবারে পরীর মতো। কথাটি শুনে তে একটু হাসে আর একটু লজ্জা পেয়ে যায়। তখন জঙ্কুক তের কপালে একটা চুমু খায়। অন্যদিকে তেদের বাড়িতে জিন তার একমাত্র মেয়ে আর মেয়ের জামার জন্য কোনো আয়োজনই অপূর্ণ রাখছে না, আর নিজে সমস্ত কিছু বাজার করেছে। আশেপাশের বাড়িগুলো থেকে মহিলারা এসেছে, কেউ পায়েস রান্না করছে, কেউ পিঠা বানাচ্ছে, কেউ আবার ঘর গোছানোর কাজে সাহায্য করছে, কেউ জিনের সাথে দুপুরের রান্নার আয়োজনে হাত দিচ্ছে। পরে খাবারের আগে সমস্ত কিছু তৈরি হওয়া চাই, আরাম একটাই আদেশ করে গেছে, আর সে আদেশ অনুযায়ী জিন সমস্ত কিছুই করছে। ঈসা বসে বসে জিনকে একের পর এক হুকুম দিয়ে যাচ্ছে, কিন্তু জেহবের কাছে এগুলো কিছুই ভালো লাগছে না। সমস্ত কিছুই তার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে, কারণ সে তো তেকে বিয়ে দিতেই রাজি ছিল না। তার উপরে একমাত্র ভাস্তি জামাইকে সে এখন পর্যন্ত দেখেই নাই, তাই তার কাছে কিছু ভালো লাগছিল না। সে চুপচাপ বসে বসে দেখছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। যেখানে বড় ভাই তার মেয়ের জামার জন্য এত কিছু আয়োজন করছে, সেখানে সে আর কি বলবে। সে চুপচাপ অপেক্ষা করছিল তে আর জঙ্কুকের আসার। মা, কি ব্যাপার বলেন তো? আপনার নাতি জামাই তো এখনো আসলো না। সকাল সকাল আসতে বলেছিলাম, কিন্তু 12টা বেজে যাচ্ছে, এখন পর্যন্ত আসার প্রয়োজন মনে করলো না। কিরকম ছেলে এটা? কোনো আদব কায়দা নাই। তোর মুখে এই সমস্ত কথা মানায় না। তোর যখন নতুন বিয়ে হয়েছিল তখন তো তুই বেলা 12টার সময় ঘুম থেকে উঠেছিস। কয়েনদের বাড়িতে দুপুরে খাবারের জন্য দাওয়াত করলে সেই খাবারটি রাতে গিয়ে ঠান্ডাটা গরম করে খেতি, আর এখন কত বড় বড় কথা বলছিস। চুপ করে বসে থাক। আর নাতনি জামাই হচ্ছে সোনার টুকরা, খুব লক্ষ্মী ছেলে। সে ঠিকই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। দেখ গিয়ে তোর ভাসতে দেরি করছে। বাহ বাহ মা বাহ, নিজের ছেলে আর নাতনিকে পর করে দিলে একটা অন্য ছেলের জন্য। ঠিক আছে, তোমার নাতি জামাই যখন সোনার টুকরাই, তখন আজকেই দেখে নিব সোনার টুকরা ছেলেটাকে। তোর যা দেখার যতটুকু দেখার দেখে নিবি, কোনো সমস্যা নাই। তবে তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, এমন কোনো কিছু বলবি না যাতে জামার মন ছোট হয়। সে কিম বাড়ির একমাত্র মেয়ের জামাই, তার ন্যায্য সম্মানটুকু যেন সে পায় তোর কাছ থেকে। আমার কথাটা মাথায় রাখিস। কথা বলতে বলতে গেটের শব্দ হতে গেটের দিকে তাকিয়ে দেখে তে আর জঙ্কুক চলে এসেছে। আরে আরে, কে কোথায় আছিস? তোরা এইদিকে আয়। আমার তে সোনাটা চলে এসেছে, আমার নাতি জামাই চলে এসেছে। তোরা কোথায় আছিস? লিসা তাড়াতাড়ি করে হেঁটে তের কাছে যাচ্ছিল, আর তেও দৌড়ে এসে লিসাকে জড়িয়ে ধরলো। দাদি, কেমন আছো তুমি? ভালো আছো? আমি তোমাকে অনেক মিস করেছি দাদি। হ্যাঁ হ্যাঁ তে সোনা, আমারও তো তোকে খুব মনে পড়েছে। তোকে দেখে আমার খুব ভালো লাগছে। জঙ্কুক লিসাকে সালাম করার সঙ্গে সঙ্গে লিসা জঙ্কুকের মাথায় হাত দিয়ে দোয়া করে। অন্যদিকে জিনও এখানে এসে উপস্থিত হয়ে গেছে। জঙ্কুক জিনকেও সালাম করে, জিনও জঙ্কুকের মাথায় হাত দিয়ে দোয়া করে। আর এতটুকু সময়ের মধ্যে জেহব রুম থেকে বের হয়ে বাইরে চলে আসে। লিসা জঙ্কুকের সাথে জেহবের পরিচয় করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জঙ্কুক জেহবকে সালাম
বারণ করে। তখন জেহব ইশারা দিয়ে থামিয়ে দেয় যে লাগবে না, ঠিক আছে। তারপর জেহব তেকে জড়িয়ে ধরে আর বলে, তে মামনি তুমি ভালো আছো? তোমাকে কতদিন পরে দেখলাম মামনি, তুমি ঠিক আছো তো? আহা আমার মামনিটা একেবারে শুকিয়ে গেছে। দেখি তোমার হাত দুটো, ইস আমার মামনির হাত দুটো এরকম কালো হয়ে গেছে কেন? মামনি ও বাড়িতে তোমাকে দিয়ে অনেক কাজ করায় না? নিশ্চিত মাটি চুলা রান্না করে, তাই তো তোমার হাত দুটো এইরকম নষ্ট হয়ে গেছে। আঙুলের নখগুলো কেমন পচা দেখা যাচ্ছে। দেখি তো তোমার পা দুটো, ইস তোমার পা দুটো পুরো কালো হয়ে গেছে। মামনি কিভাবে থাকবে তুমি ওখানে? তোমাকে নিয়ে আমি অনেক টেনশন করছি। আমার একটা মাত্র ভাস্তি, আমার বাড়ির একটা মাত্র মেয়ে, কিভাবে থাকবে ওই বাড়িতে? জঙ্কুক তো আশ্চর্য হয়ে জেহবের মুখের দিকে তাকিয়ে জেহবের কথা শুনছে। সাথে জিন, লিসা সবাই তাকিয়ে আছে জেহবের মুখের দিকে। তে জঙ্কুকের মুখের দিকে একবার তাকায়, জঙ্কুক তের মুখের দিকে তাকায়। তে যখনই জেহবকে কিছু বলতে যাবে তার আগে জেহব তেকে থামিয়ে দেয় আর তেকে বলে ভেতরে যেতে তার দাদির সাথে। তেও চুপচাপ দাদির সাথে ভেতরে চলে যায় আর জিন চলে যায় রান্নাঘরে। জেহব জঙ্কুককে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে আর স্টার্ট হয়ে যায় জঙ্কুকের ইন্টারভিউ। জেহব জঙ্কুকের লাইফের সেই প্রথম থেকে এখন পর্যন্ত সমস্ত কিছুর ব্যাপারে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে আর জঙ্কুকও হাসি মুখে সঠিক উত্তর দিচ্ছে। কোনোভাবেই জেহব জঙ্কুককে ছোট কিংবা অপদস্থ করতে পারছে না। সে একের পর এক কঠিন প্রশ্ন করছে আর জঙ্কুক একের পর এক কঠিন প্রশ্নের উত্তর দিচ্ছে। শেষ পর্যন্ত হার মেনে যায় জেহব। জঙ্কুকের পার্সোনালিটিতে পুরোপুরিভাবে ইমপ্রেস হয়ে যায় জেহব। পরক্ষণেই জেহব মনে মনে ভাবে যতই ভালো হোক না কেন, সমাজে ভালো একটা চাকরি না থাকলে, ভালো একটা পজিশন না থাকলে, পকেটে পয়সা না থাকলে দিন শেষে কখনোই মানুষ শান্তিতে ঘুমাতে পারে না, সুখে থাকতে পারে না। আমার ভাস্তি কিভাবে থাকবে ওর সাথে, এটা ভেবে জঙ্কুককে জেহব বলে যে এই সমস্ত ক্ষেতের কাজ কোজ করা বাদ দিয়ে ভালো একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে, বিসিএস পরীক্ষা দিতে। বিসিএস ক্যাডার হলে সরকারি উচ্চ পদের ভালো চাকরি পাবে তুমি, তুমি ভালো ছাত্র। এই সমস্ত ব্যাপারে জেহব জঙ্কুককে অনেক বোঝায়, কিন্তু জঙ্কুক সরলতার সাথে আর খুব ঠান্ডা মাথায় জেহবকে রিজেক্ট করে দেয় প্রতিটা কথায়। খুব অনেক বোঝায় জঙ্কুককে, অনেক সময় ধরে ঠান্ডা মাথায় আস্তে আস্তে বোঝায়, কিন্তু জঙ্কুক কৌশলে প্রত্যেকটা কথায় রিজেক্ট করে দেয়। জেহব একটা পর্যায়ে গিয়ে তার মনের যে জঙ্কুকের জন্য কিছুক্ষণ আগে একটা সফট কর্নার তৈরি হয়েছিল, সেই কর্নারটা নষ্ট হয়ে যায় আর সেখানে জঙ্কুক সম্পর্কে তার একটা ধারণায় বসে থাকে, বেয়াদব জামাই, বড় মানুষকে সম্মান করতে পারে না। সব জঙ্কুককে আরো কিছু বলতো, তার আগে আরএম চলে আসে। আরএম এসে জঙ্কুকের সাথে কুশল বিনিময় করে। দেখতে দেখতেই দুপুরে খাবারের সময় হয়ে যায়। ডাইনিং টেবিলটায় হরেক রকমের সুস্বাদু খাবার দিয়ে সাজানো ছিল। দিন তার মেয়ের জামার জন্য অনেক আইটেম করেছিল খাবারের, আর আরএমও সেটাই চেয়েছিল যেন কোনো প্রকার কোনো আইটেমের অভাব না থাকে। খাবারগুলো সাজানোর পর সবাইকে খেতে ডাকা হয়। আরএম, জেহব আর জঙ্কুক টেবিলে বসে, তাদের সাথে লিসাও খাবার খেতে বসে পড়ে। জিন তো সবাইকে খাবার সার্ভ করছে, কিন্তু তে দাঁড়িয়ে আছে, তে বসছিল না। তে বসছিল না দেখে জঙ্কুক চুপ করে বসেছিল, খাবার খাচ্ছিল না। তখন জঙ্কুক তেকে বলে, তে দাঁড়িয়ে কেন আছেন, আসুন বসে পড়ুন, একসাথে খাবার খাই। না মানে আপনি খান, আমি পরে খাবো। কেন কেন পরে খাবেন, আমি বলছি তো একসাথে খাবো, আসুন বসুন এখানে। আরএম আর জেহব তো খাবার খাচ্ছে আর তাকিয়ে তাকিয়ে জঙ্কুক আর তে দিকেই দেখছে। জঙ্কুক থেকে আবারও বসতে বলছে, কিন্তু তে বসছিল না, মাথা নিচু করেই দাঁড়িয়েছিল। তখন আরএম তেকে বলে, তে জামাই যখন চাচ্ছে তোমার সাথে খাবে তখন তুমি বসে পড়ো। কথাটি শোনার সঙ্গে সঙ্গে তে গিয়ে জঙ্কুকের পাশের চেয়ারে বসে পড়ে। জঙ্কুকের তো প্রচুর পরিমাণে রাগ উঠে যায়। এত সময় ধরে সে তাকে বসতে বলছিল খেতে, কিন্তু বসছিল না, কিন্তু বাবা বলার সঙ্গে সঙ্গে বসে পড়লো। অনেকটা অভিমান জমে যায় জঙ্কুকের মনে তের জন্য। তারপরেও শ্বশুর বাড়ি এসেছে, চুপচাপ খাবার খেতে শুরু করে। জঙ্কুক খাবার খাচ্ছিল আর চোখে তেকেই দেখছিল। জিন তো সবাইকে খাবার সার্ভ করছিল। খাবার খেতে খেতে যখনই চিংড়ি মাছের বাটিটা হাতে নেয় চিংড়ি মাছ খাওয়ার জন্য, ঠিক তখনই জেহব বলে, তে চিংড়ি মাছ অনেক ঝাল হয়েছে, ওটা তুমি খেতে পারবে না, রেখে দাও। জেহবের কথা শুনে সঙ্গে সঙ্গে তে তার মাথা নাড়িয়ে সম্মতি জানায় আর চিংড়ির বাটিটা রেখে দেয়। তারপর যখন তে ইলিশ মাছ ভাজা নেওয়ার জন্য ইলিশ মাছের বাটিটা ধরে, তখন তে মাছে অনেক কাটা, তোমার গলায় বাঁধবে, এটা তুমি খেতে পারবে না, তুমি মুরগির মাংস দিয়ে খাও। তারপর তে আবারও জেহবের কথা সম্মতি জানিয়ে মাছটা রেখে দিয়ে মুরগির মাংস দিয়ে খাবারটা খেয়ে ওঠে। জঙ্কুক আশ্চর্য হয়ে তেকে দেখছিল, কেন তে চিংড়ি মাছটা টেস্ট করলো না। জঙ্কুকও খেয়েছে, কোথায় ঝাল তো লাগছে না। সে বুঝতে পারলো যে ইলিশ মাছে কাটা থাকতে পারে, এই মুহূর্তে তেকে বেছে দেওয়ার মতো কারো হাতি খালি নাই। কিন্তু চিংড়িটা তো সে খেয়ে দেখতে পারতো, ঝাল সত্যি কি হয়েছে, যতটুকু ঝাল হয়েছে ততটুকু কি সে খেতে পারবে কি পারবে না। কিন্তু তে সেটা করলো না। তে পুরোপুরিভাবে পরনির্ভরশীল। আসলে এই ফ্যামিলিতে বড় হয়ে উঠেছে সে এই সিস্টেমে। জঙ্কুক খুব আস্তে আস্তে খাবার খাচ্ছিল আর এমনিতেও তার পেটটা ভরে গেছে। প্লেটটা খালি হওয়ার আগেই জিন তাতে আবার খাবার দিয়ে ভরে দেয়। না করতে পারছে না, শাশুড়ি এত কষ্ট করে এত আইটেম রান্না করেছে, সে যদি একটু একটু করে সমস্তটা না খায় তাহলে তো শাশুড়ির মন খারাপ হবে। তাই সে সবটা থেকে আস্তে আস্তে একটু একটু করে খাচ্ছিল। আর অন্যদিকে তের খাওয়া শেষ। তে খাবার খাওয়া শেষ করে যখনই পায়েসের বাটি থেকে পায়েসটা নিয়ে খেতে যাবে, তখনই জেহব বলে, তে মামনি তোমার এখন পায়েসটা খাওয়া ঠিক হবে না, এমনিতেই গরমের ওয়েদার, তুমি অনেক কিছু খেয়ে ফেলেছো, এখন যদি পায়েস খাও তোমার পেট খারাপ হবে, এটা এখন খাওয়ার দরকার নেই, এটা রেখে দাও। কথাটি শোনার সঙ্গে সঙ্গেই তে পায়েসের বাটিটা টেবিলে রেখে দেয় আর চুপ করে দাঁড়িয়ে আবারও জেহবের কথাতে সম্মতি জানায়। জঙ্কুক তো এবার পুরোপুরি ফায়ার হয়ে গেছে। তার ইচ্ছা করছিল উঠে দাঁড়িয়ে
তের গালে ঠাস করে একটা থাপ্পড় মারতে, কিন্তু সে কিছুই বলছিল না, চুপ করে আস্তে আস্তে খাবার খাচ্ছিল। যেহব আরেম ওদের খাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওরা জঙ্কুকের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে যায়, আর জঙ্কুক আস্তে আস্তে খাবার খেতে থাকে। যখনই তারা দুজনে রুমে চলে যায়, সঙ্গে সঙ্গে জঙ্কুক তের হাত ধরে তার পাশের চেয়ারে বসায়, তারপর নিজের হাতে চিংড়ি মাছ নিয়ে তের মুখে ধরে। তিন এটা দেখার সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যায়, আর লিসা খিলখিল করে হেসে দেয়। আমি খেতে পারবো না তো, আমার পেট ভরে গেছে। না খেতে পারবেন, হা করুন। না আসলে চিংড়ি মাছটা তো ঝাল। ঝাল লাগলে লাগবে, আমার কাছে তো ঝাল কমানোর ওষুধ আছে। কি ওষুধ? কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? মনে করিয়ে দেব। সামনে চেয়ারে বসে বসে লিসা সবটা দেখছিল আর হাসছিল। তখন লিসা বলে, আরে নাতিন জামাই, কি ওষুধ গো ঝালের? আমাকে একটু বলো না, মাঝে মাঝে ঝাল লাগলে আমি একটু খাবো। জঙ্কুক খিলখিল করে হেসে দেয় লিসার কথায়। লিসাকে বলে, দাদি এই ওষুধটা তো আপনি খেতে পারবেন না, আপনার তো পথ হজম হয়ে যাবে এটা খেলে। এটা শুধুমাত্র আপনার নাতনির জন্যই বরাদ্দ করা আছে। কথাটি বলেই জঙ্কুক তের মুখে চিংড়ি মাছটা ঢুকিয়ে দেয়, আর তেও চুপচাপ করে চিংড়ি মাছ খেয়ে ফেলে। জঙ্কুক প্রত্যেকটা চিংড়ি মাছ খুব যত্ন সহকারে তেকে খাইয়ে দেয়, আর তেও চুপচাপ খেতে থাকে। তারপর বাড়ি থেকে ইলিশ মাছ নিয়ে ওটা খুব যত্ন সহকারে কাটা ছাড়িয়ে তেকে খাওয়ায়। তিন পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা দেখছিল। জিনের দু চোখ বেয়ে পানি পড়ছিল। জিন তো কান্না করছে, কিন্তু কষ্টের না, আনন্দের কান্না। তার মেয়েকে তার জামাই এতটা আদর করে, এতটা ভালোবাসে, এত যত্ন করে যে কারো পরোয়া না করে নিজের হাতে তার স্ত্রীর পছন্দের খাবারগুলো তাকে খাওয়াচ্ছে। এর থেকে আনন্দের মুহূর্ত একটা মার কাছে আর কি হতে পারে? মা যখন দেখে তার মেয়েটা তার স্বামীর সাথে সুখে আছে, ভালো আছে, তার থেকে আনন্দ মাদের কাছে আর কিছু হতে পারে না। তিনের তো কোনো কিছুরই অভাব ছিল না, ভালো বর, টাকা পয়সা, বাড়ি ঘর, গহনা গাটি, মান সম্মান, বংশমর্যাদা, কিন্তু অভাব ছিল একটু যত্নের। কখনোই আরেম তাকে এইভাবে যত্ন করে খাবার খাইয়ে দেয় নাই, এমনকি কখনো আরেম তাকে বলেও নাই যে আমার পাশে বসো আর খাবারটা খেয়ে নাও। কিন্তু যে জিনিসটা সে কখনো পায় না সেটা তার মেয়ে ভরপুর ভাবে পেয়েছে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, মান সম্মান দিয়ে কখনোই একটা মেয়ে সুখী হতে পারে না। একটা মেয়ে সুখী হওয়ার জন্য শুধুমাত্র তার স্বামীর যত্নটা আর ভালোবাসাটাই সব থেকে বেশি প্রয়োজন। টাকা পয়সা আর বাড়ি গাড়ির কি, সেটা তো সময়ের সাথে সাথে কোনো না কোনো সময় হয়েও যেতে পারে, কিন্তু ভালোবাসাটা সময়ের প্রয়োজন। সময় পেরিয়ে গেলে ওটার কোনো মূল্যই থাকে না। জঙ্কুক মাছ খাওয়ানো শেষ করে যখনই বাটিতে পায়েস নেয় তেকে খাওয়ানোর জন্য, তখন তে বলে, এটা খেলে তো আমার পেট খারাপ হবে। হলে হবে, তাই বলে কি খাবেন না? চুপচাপ খেয়ে নেন। আরে বাবা রে বাবা, তুই এত কথা কেন বলছিস? নাতিন জামাই তোকে যত্ন করে খাওয়াচ্ছে, চুপচাপ খাবারটা খা না। আর তাছাড়া ঝালের ওষুধ যখন আছে, পেট খারাপের ওষুধও আছে তার কাছে, তুই খা। পেট খারাপ হলে নাতিন জামাই তোকে ওষুধ দিয়ে দিবে। কথাটি বলে লিসা খিলখিল করে হেসে দেয়। সঙ্গে সঙ্গে জঙ্কুক আর লিসার মুখের দিকে তাকিয়ে হাসে। তে তাদের দুজনের মুখের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। লিসা আর জঙ্কুকের হাসির কারণটা সে কিছুতেই বুঝতে পারছিল না। জঙ্কুক তেকে পায়েস খাইয়ে দেয়, আর তে চুপচাপ পায়েসটা খেয়ে নেয়। পর্দার আড়ালে দাঁড়িয়ে চিনও খুব হাসছিল তার মেয়ের এই রকম বোকা বোকা মুখ দেখে। তার মেয়েটা এত বোকা কেন, এই কথার ইঙ্গিতগুলো কি সে বুঝতে পারে নাই? তারপর বিকাল দিকে জঙ্কুক সবার কাছ থেকে বিদায় নিয়ে তের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। রিক্সায় করে মেন রোড পর্যন্ত এসে দুজনে নেমে পড়ে। তারপর মাটির রাস্তা দিয়ে দুজনে হাঁটতে শুরু করে। রোদের তাপ কমে গেছে, হালকা বাতাস বইছে, ওয়েদারটা খুব ভালো লাগছিল, গরমও না ঠান্ডাও না। দুজনে পাশাপাশি হাঁটছিল। হঠাৎ করে জঙ্কুক থেকে বলে, তে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি উত্তর দিবেন। কখনো কি কারো প্রেমে পড়েছেন কিংবা প্রেম করেছেন? কি হলো, চুপ আছেন কেন? আসলে কি? সারাদিন আমি বাবার কথা মতো পড়াশোনা নিয়ে থেকেছি, কখনো এই সমস্ত কোনো কিছু আমি করার সময় পাই না কিংবা ভাবিই নাই। ও আচ্ছা, জঙ্কুক মনে মনে বলে, আমিও এটাই ভেবেছিলাম। এর জন্যই তো একেবারে আনরোম্যান্টিক, ভেতরে কোনো প্রকার কোনো ফিলিংসই কাজ করে না, সারাক্ষণ শুধু ভয়। আচ্ছা, কখনো কি কাউকে দেখে ভালো লাগে নাই, কিংবা এমন কেউ যাকে একবার দেখেছিলেন কিন্তু এখনো আপনার মনে আছে? কি হলো, চুপ করে আছেন কেন? এমন কেউ নাই? জঙ্কুকের এই কথা শোনার সঙ্গে সঙ্গে টের তার স্বপ্নের কথাটা মনে পড়ে গেল। 3 বছর আগে যে কুকুরের হাত থেকে তাকে বাঁচিয়েছিল, সেই মাস্ক পরা ছেলেটার কথা মনে হয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই সমস্ত ভয় বাদ দিয়ে জঙ্কুকে সে কথাটা বলেই ফেলে। কথাটা শুনে জঙ্কুক তার মুখটা একটু অন্যদিকে ঘুরিয়ে একটু হাসে, তারপর স্বাভাবিক ফেস করে তের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনি কি তাকে ভালোবাসেন? আপনার দেখলে কি ভালোবাসা হয়ে যায়? কই, আমি তো জানি না। জঙ্কুক একটু ইচ্ছা করে অ্যাংরি লোক দেয়, তারপরে তের হাতটা শক্ত করে ধরে ইচ্ছা করে জঙ্কুক তেকে ভয় দেখানোর জন্য বলে, আজকের পর থেকে ওই 3 বছর আগে স্বপ্ন আপনি আর দেখবেন না, আজকে থেকে আপনি শুধু আমাকে নিয়ে স্বপ্ন দেখবেন, ঠিক আছে? জঙ্কুকের এই কথা শুনে তে ভীষণ ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গেই তে বলে, আচ্ছা ঠিক আছে, আর দেখবো না। তখন জঙ্কুক মনে মনে হাসে আর বলে, গাধি কোথাকার, ভালোবাসে বলেই যে স্বপ্ন দেখে এটাও বোঝে না, একে আমি কিভাবে ঠিক করবো আল্লাহ। তবে যাই হোক, কথাটা শুনে আমার কিন্তু খুব আনন্দই লাগছে।